ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। দরজাটা হালকা ফাঁক হয়ে আছে, আর সেই ফাঁক দিয়ে ঘরের কিছুটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে সামান্য একটা খাটিয়া, পাশে অতি সস্তা দামের একটা টেবিল। টেবিলে ইতস্তত ছড়ানো কয়েকটা পেন, একটা রাইটিং প্যাড, একটা হাতঘড়ি, কিছু কাগজপত্র একদিকে টাই হয়ে আছে, একটা এমার্জেন্সি লাইট। টেবিলের দুপাশে দুটো জানলা, দুটোই বন্ধ। দুটো জানলার মাঝের দেওয়ালে একটা দেওয়ালে সেট করা হ্যাঙ্গার, সেখানে জামা, ট্রাউজার, প্যান্ট ইত্যাদি ঝুলছে। নিচে একটা কুঁজো, সেটার উপরে উল্টো করে ঢাকা দেওয়া একটা স্টিলের গ্লাস। এসবই দেখা যাচ্ছে বটে, কিন্তু হঠাৎ করে দেখা যাবে না, কারণ ঘরের ভেতরটা অন্ধকার। তবে ঘুটঘুটে অন্ধকার নয়, জানলা দুটোর ফাঁক দিয়ে আলো আসছে আবছা, আর সেই আবছা আলোয় এই সব কিছুই দেখা যাচ্ছে। অন্ধকারে চোখ একটু সয়ে গেলে এসব দেখা যাবে। মনে হয় এটা একটা, যাকে বলে ব্যাচেলার্স ডেন, অর্থাৎ কোনো অবিবাহিত পুরুষের থাকার জায়গা। কিন্তু খাটিয়ার নিচে মেঝেতে চারপাশে যা ছড়িয়ে আছে সব নারী বস্ত্র, লেহেঙ্গা, চুনরি, ঘাগরা, এমনকি গোপন অঙ্গবস্ত্র। অবশ্য এগুলোর আগে খাটিয়ার উপরে নজর গেলে এগুলোর কারণ আর মালকিনকে নজরে ফেলবে। কারণ সেখানে জোড়া স্ত্রী পুরুষ তীব্র ভালোবাসায় অস্থির হচ্ছে। তাদের সুখধ্বনি থেকে থেকে ভেসে আসছে ঘরের ভেতর থেকে। বেশ কিছুক্ষণ পরে সুখধ্বনির জোর কমে আসলে ফের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ কানে আসে, আর চুরির রিন রিন শব্দ। মেয়েটি দ্রুত অঙ্গবস্ত্র পরে নিচ্ছে। দরজাটা এবার খুলে গেছে। মেয়েটা বেরিয়ে এসেছে ঘর থেকে, সচকিত দৃষ্টে চারপাশ দেখে নিচ্ছে। কেউ তাকে দেখে ফেলবে না তো? না, এই দুপুরে চারপাশ ফাঁকা। গাছের পাতারা রোদ্দুর মেখে দাঁড়িয়ে আছে, মাথা দোলাচ্ছে হাওয়া বয়ে যাওয়ার তালে তালে। মেয়েটা আরো একবার চারপাশে চোখ বোলালো। না, কেউ নেই। পায়ে মলের আওয়াজ তুলে মেয়েটা ছুটে চলে গেল। প্রিয় শ্রোতা বন্ধু, পায়ে পায়ে পেরিয়ে এসেছি বেশ কিছুটা পথ। সাহিত্য আমাদের উদ্বুদ্ধ করেছে তার রস মাধুর্য আপনাদের কানে পৌঁছে দিতে। তাই নিশিরাতের কথকতা আজও গল্প শোনায়। কখনো অলীক জগতের ভয়ঙ্কর গল্প, কখনো দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার, কখনো মন ভালো করে দেওয়া অন্য স্বাদের অলৌকিক কাহিনী। আমাদের পরিবারকে সমৃদ্ধ করেছেন অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, মুন্মা মিত্র, মানসী রায় চট্টোপাধ্যায়ের মতো স্বনামধন্য সাহিত্যিকগণ। আর আমাদের পরিবারে এবারে স্বনামধন্য লেখক সাহিত্যিক শ্রী শুভব্রত বসুর লেখা কাহিনী বাতাসে বারুদ। গল্পটি প্রকাশিত হয়েছে শারদিয়া নবরোজ পত্রিকায়। শুভব্রত বসু, তাঁর জন্ম 10ই জুলাই 1973। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্ববিদ্যায় স্নাতকোত্তর, রৌপ্য পদক বিজয়ী। কলকাতা নিবাসী মানুষটির পেশা ঔষধ বিপণন। কর্মস্থান পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যা। নেশা বই পড়া, ভ্রমণ, অঙ্কন ও সঙ্গীত। ফেসবুক সাহিত্যে পরিচিত মুখ। সাহিত্য জগতে হাতে খড়ি ছোটবেলায় মায়ের হাত ধরে। প্রথম বই 12 বছর বয়সে আজকাল প্রকাশনী থেকে প্রকাশিত পকেট বুক আমার রাজ্যে আমি রাজা। 2020 সালে প্রকাশিত প্রথম বই আইলি আম্মা ও এক বেচুর গল্প। অদ্যাবধি প্রকাশিত বই হারনা মানাহার, চন্দ্রজাতক, ময়ূরাক্ষী, হাতে পাঁজি, জ্যোতির্গময় এবং কলের কপলতলে। নিজেকে লেখক না বলে শব্দ শ্রমিক হিসেবে পরিচয় দেন। আজ নিশিরাতের কথকতায় সেই শব্দ শ্রমিকের সৃষ্টি করা একটি অসাধারণ শৈলী আমরা আপনাদের কানে পৌঁছে দেব। Any digital copy of this content leading to piracy is an offense. পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুনে নেওয়া যাক নিশিরাতের কথকতার আজকের বিশেষ নিবেদন
প্রখ্যাত সাহিত্যিক শুভব্রত বসুর কলমে বাতাসে বারুদ। সামনে এক প্লেট পকোড়া। অনিন্দ সেখান থেকে হাত বাড়িয়ে একটা পকোড়া তুলে নিয়ে কামড় বসালো। তারপর জিজ্ঞেস করলো, ভাই তোর কোম্পানিটা কিসের? আরে দুধ সালা, বললাম তো বারুদের। বিরক্ত হয়ে খিঁচিয়ে উঠল রাতুল। বারুদের? অবাক হলো গৌতম। বাবা, বারুদ বিক্রি করার আবার কোম্পানি হয়? আশ্চর্য, না হওয়ার কি আছে। আর একটা পকোড়া তুলে নিল চম্পক। যা যা বিক্রি হয় সেটা কেউ না কেউ তো বানায়, যে যা বানায় সেটাই সেই জিনিসের কোম্পানি। ইয়েস, ইউর রাইট। ইংরেজি ঝেড়ে দিল রাতুল। বস্তুত তার অনারেই এই পার্টি। গ্র্যাজুয়েশন সেরে সবাই কাঠ বেকার। কেউ কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছে, কেউ এখানে সেখানে চাকরির ইন্টারভিউ দিচ্ছে। গৌতম ব্যবসা করবে, সুতরাং তার অত চাপ নেই, হলেই হলো। ব্যবসায়ী বাড়ির ছেলে, বাবার ব্যবসা সামলাবে। এখন যে কদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো যায়, এখন তার সেই স্টেজ চলছে। তার বাড়িতেই আজকের আড্ডা হচ্ছে। রাতুল প্রথম চাকরি পেয়েছে তাদের মধ্যে। সেই আজকের এই পার্টির স্পন্সর। চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার আর কফির মাগে আড্ডা জমে উঠেছে। চম্পক অনেকক্ষণ ধরে চুপ করে রাতুলের দিকে তাকিয়েছিল। হঠাৎ বলে বসলো, তোর পোস্টিং কোথায় হচ্ছে? এই তো রাজস্থানে, জয়পুর হেডকোয়ার্টার। তবে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এগুলো কভার করতে হবে। বিরাট এরিয়া তো রে। হ্যাঁ, কিন্তু টিএ বিলটা কেমন হবে ভেবেছিস? হ্যাঁ হ্যাঁ করে হাসলো গৌতম। স্যালারি পুরোটাই বেঁচে যাবে। চম্পক আবার জিজ্ঞেস করল, কৃতিকাকে জানিয়েছিস ওর ব্যাপারে কি করবি? রাতুলের প্রেমিকা কৃতিকা, সে চম্পকের পিস্তুত বোনও বটে। তোর চিন্তা নেই, তোকে আইন মেনেই শালা বলে ডাকার ব্যবস্থা করব। পালিয়ে যাবো না ফর শিওর। হাসলো রাতুল। সবাই মিলে হেসে উঠল। আগে ওখানে যাই, কি হচ্ছে দেখে আসি। আরে 1 বছর আগে তো আর কনফার্মেশন হচ্ছে না, তারপরেই দেখবো কি করা যায়। পকোড়া, ফিশ ফিঙ্গার শেষ, সেদিনের মতো আড্ডাও শেষ। ওরা উঠে পড়ল। যাবার আগে পিসিকে সব বলে যাবি। জানিস তো তোর ব্যাপারে আমাকেই সব জবাবদিহি করতে হয়। এসব নিয়ে তুই ভাবিস না, এটুকু কাণ্ড জ্ঞান আমার আছে বাবা। রাতুল চম্পকের পিঠে হাত দিল। साली बेग से होकर आई है। সপাটে একটা চড় বসিয়ে দিল বুড়ো মানুষটা। মেয়েটা কৃষকের লাঙল চালানো শক্ত হাতের চড় খেয়ে উল্টে পড়ে গেল মাটির উঠোনের ওপর। কি সাংঘাতিক ঘটনা সে ঘটিয়ে ফেলেছে, সে নিজেই বুঝতে পারছে কি। अरे बुर्बक लड़की पेट से होके बैठी है। एक तो तजवा के लिए शादी ना हुई हो, उसके ऊपर ये ची 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 ये गिरा में और থাকা যাবে। উঠোনের একপাশে উবু হয়ে বসে ইনিয়ে বিনিয়ে কাঁদছে মেয়েটার মা। ভগবানকে অভিযোগ করছে, সাপ সাপান্ত করছে দেহাতি ভাষায়। মেয়েটা পড়ে গিয়েছিল, উঠে দাঁড়িয়েছে ধীরে ধীরে। बापू मुझे चुभती है, सारा बदन में चुभती है। খড়খড়ে গলায় বলে উঠল মেয়েটা। মা কান্না বন্ধ করে মেয়ের দিকে তাকিয়ে আছে হাঁ করে। বিয়ে না হওয়া আদ্দামড়ি মেয়ে, যে কিনা নিজেই বাপ মায়ের বুকে কাঁটা হয়ে বিঁধে আছে। তার সারা শরীরে কি আবার করছে। বলি যে হারামজাদি। বাপ তেড়ে এসেছে মেয়ের দিকে। क्या चुभती है तेरे बदन में? नागफनी का कांटा। অবাক হয়ে তাকিয়ে থাকে বুড়ো। নাগফণি? নাগফণির কাঁটা কোত্থেকে এলো? এই গ্রামে, আশেপাশের কোনো গ্রামে নাগফণি কেউ কোনোদিন দেখেছে বলে মনে করতে পারল না। মেয়েই বা কোথায় দেখল? সেটার কাঁটা গায়ে ফুটলে কেমন লাগে জানলো কি করে? जो पता है कैसी होता है नागफनी उसका कांटा?
वो चुभने से कैसा लगता है? कैसे नहीं पता, जल जाता है बदन, ऐसा लगता है कि। আচমকা চুপ করে যায় মেয়েটা। এতক্ষণে সম্বিত ফিরে আসে বুঝি। নাক ফণির কাঁটা গায়ে লাগলে কি হয়, তার জ্বলন কিভাবে মেটানো যায় বাপকে বলা যায় না, কাউকে কি বলা যায়? মেয়েটার মা তাকিয়ে থাকে তার দিকে জ্বলন্ত দৃষ্টি দিয়ে। এগিয়ে আসে তার দিকে, তেলহীন রুক্ষ চুলের মুঠি টেনে ধরে। बोल बोल बोल, कौन है वो आफत का जहर? बोल, जिसने तेरे बदन का कांटा उतारा रे, बोल उसका नाम बोल। किसके पाप पेट में लिए घूम रही है रे तू? हाँ बोल। সে এলো পাথারি চর ঘুষি মারতে থাকে মেয়েকে। চোখের পাশে কালশিটে ঠোঁটের কষে রক্ত গড়িয়ে পড়ে। মেয়ের মুখে কোনো কথা নেই। সে জানে নাম বললে কি হতে পারে। তুমি রাজস্থান যাচ্ছ? কৃতিকা উদ্গ্রীব হয়ে ওঠে। রাতুল প্রায় 1 মাস পরে দেখা করতে এসেছে। এই 1 মাস তার সঙ্গে দেখাও হয়নি, কথাও হয়েছে খুব কম। ফোনে বেশি কথা বলতে চাইতো না রাতুল। হোয়াটসঅ্যাপের উত্তর দিয়েছে কি দেয়নি। কৃতিকা রাগ করেছে, অভিমান করেছে। একসময় থাকতে না পেরে মামাতো দাদা চম্পককে গিয়ে নালিশ করেছে। চম্পকের সূত্রেই তো তার সঙ্গে আলাপ এবং প্রেম রাতুলের। সেই চাঁপাদাও কিছু বলতে পারেনি। রাতুল 1 মাস বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেনি তেমন। তারপর আজকে এসে বোমা ফাটিয়েছে। কোনো এক বারুদ কোম্পানির সেলসে চাকরি পেয়ে রাজস্থান চলে যাচ্ছে রাতুল। এই 1 মাস পাগলের মতো একটা চাকরির সন্ধানে ঘুরে বেরিয়েছে বেচারা। অবশেষে ভাগ্যদেবী তার দিকে মুখ তুলে চেয়েছেন। ভদ্রভাবে বেঁচে থাকার মতো মাইনে, সঙ্গে থাকার জায়গা ফ্রি পাওয়া যাবে। বারুদ কি করে বিক্রি করতে হয় না, সে সম্পর্কে কোনো আইডিয়াই নেই রাতুলের। তবে মনে অগাধ কনফিডেন্স আছে, জায়গা বুঝে ঠিক বিক্রি করে দেবে। কথা বলে লোককে ঘায়েল করার ক্ষমতা তার আছে। সেটাই তো ভিন রাজ্যে চাকরি করার সাহস জুগিয়েছে। তোমার তো চাকরি হলো, আমাদের কি হবে? অনিবার্য ও অমোঘ প্রশ্ন ভেসে আসে কৃতিকার মুখ থেকে। চকিতে মুখ তুলে দেখে রাতুল। জানলায় পর্দা স্থির, দরজা ভেতর থেকে ভেজানো। এই সময় সদ্য চাকরি পাওয়া ছেলেটা একটু রোমান্টিক হতেই পারে, বিশেষ করে আধ হাত দূরে যখন প্রেমিকা বসে আছে। আলতো চুম্বন করে কৃতিকার ঠোঁটে, তারপর হালকা গলায় বলে, একটু সামলে নিয়ে বিয়ে, আবার কি? দুই বাড়িতেই ওদের সম্পর্কের ব্যাপারে জানে, আর তাদের মতও আছে। চম্পককে খুব ভালোবাসে রাতুলের বাবা মা। সুতরাং রাতুল মোটেই ফাঁকা বুলি আওড়াচ্ছে না। হঠাৎ করে রাতুলকে খুব ভালোবাসতে ইচ্ছে করল কৃতিকার। তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে ধরে ওষ্ঠাধর মিলিয়ে দিল কৃতিকা। আস্তে আস্তে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, বেশি দেরি করো না, তাড়াতাড়ি আমাকে তোমার কাছে নিয়ে যেও। লক্ষ্মী নিজে না বললেও গ্রামে কোনো রসালো কেচ্ছা চাপা থাকে না, আজ অবধি থাকেনি। লক্ষ্মীর গর্ভবতী হওয়ার খবর জানার 1 সপ্তাহের মধ্যে খবর পাওয়া গেল। अरे वो जो बिलास्टिंग कंपनी का इंस्पेक्टर है ना, अरे वो जो बंगाली बाबू, वही ये सब गंदगी का कारण আছে। বেলাস্টিং আপাতত বন্ধ, তাই বঙ্গালী বাবু গ্রামে নেই, জয়পুর চলে গেছে। কিন্তু যাবেন কোথায়? ফিরতে তো হবেই। এই হাওয়াসি আদমিকে পেলে কি ছেড়ে দেবে নাকি তারা? জানে হয়তো মারবে না, কিন্তু যা শাস্তি দেবে, তাছাড়া গ্রামের মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করে পালিয়ে গেলে তো চলবে না। মেয়েটার পেটে যেটা বড় হচ্ছে তার দায়িত্ব নিতে হবে। লক্ষ্মীর বুড়ো বাপকে নিশ্চিন্ত করে সিদ্ধান্ত নিল গ্রাম পঞ্চায়েত। सुनो लक्ष्मी का बापू, तुम्हार लड़की लाज शरमेर माथा खेয়ে परदेसी मर्देर डाके सारा दिए बहुत बड़ा गुनाह करेছে। ওর জন্য तुम्हारा साजा শাস্তি। लक्ष्मीर शादीते ग्रामेर सबाइके जबरदस्त खाना खावाते হবে।
বুড়ো চোখের জলে ভাসল। সে ভেবেছিল পঞ্চায়েত হয়তো তাদের গ্রাম ছাড়া করবে, নিজের পক্ষে এক ঘরে করে রেখে দেবে, কিন্তু এমন সিদ্ধান্ত সে কখনো কল্পনাও করেনি। कमाल है, सचमुच देश आगे बढ़ रहा है। জয়পুরে এসে ঘাবড়ে গেল রাতুল। তার হেডকোয়ার্টার যদিও জয়পুর, কিন্তু তার কাজ হেডকোয়ার্টারে প্রায় নেই বললেই চলে। এখান থেকে প্রায় 170 কিলোমিটার দূরে কোনো এক টিলায় আপাতত তার কাজ। সেখানে তাদের কোম্পানির বারুদ দিয়ে ব্লাস্টিং হচ্ছে, সেখানেই তাকে রিপোর্ট করতে হবে। তারপরে আবার অন্য কোনো সাইটে, সেখান থেকে আবার অন্য কোথাও। ওরে বাবা, সালা মুসাফির বানিয়ে দেবে নাকি কোম্পানি? সেই কিশোর কুমারের গানের মতো, না ঘরে না ঠিকানা। নাথানিয়া গ্রামে এসে বুঝল পুরোটা অবশ্য তেমন নয়। একটা সাইটে ব্লাস্টিং হলে একেবারেই সাকসেসফুল হয় না। প্রথমে অল্প জায়গায় স্যাম্পল ব্লাস্ট করে দেখা হয়, তারপর স্যাম্পল ব্লাস্টের রিপোর্ট অনুযায়ী ইঞ্জিনিয়ার বাল্ক মালের অর্ডার দেয়। তখন সেই ডিল করার কাজটা তাকে করতে হবে। পুরো প্রসেসের জন্য প্রায় 3 থেকে 6 মাস সময় লাগে। সেই সময়টা তাকে আশেপাশে কোনো গ্রামে কোম্পানি ঠিক করে দেওয়া কোনো ঘর এবং ঠিকানায় বডি ফেলতে হবে। পুরো বিষয়টা বুঝতে পেরে কেমন যেন মুষড়ে পড়ে রাতুল। কৃতিকাকে বিয়ে করে এনে কোথায় তুলবে? জয়পুর হেডকোয়ার্টারে? কিন্তু সেখানে তো নিজেই থাকতে পারবে না। তাহলে নতুন বিয়ে করা বউকে রেখে কোম্পানির বারুদ বেচতে বেরোবে? ওরে বাপরে বাপ, নতুন চাকরিতে ঢুকে কি গেল রে বাবা। রাতুল নাথানিয়ায় কোম্পানি ঠিক করে রাখা এক চিলতে ঘরে উঠল। এক চক্কর দিয়ে বুঝল মোটামুটি খারাপ বন্দোবস্ত নয়। খাটিয়া টেবিল ছাড়া আসবাব নেই বটে, কিন্তু চারিধার বেশ নিরিবিলি। অ্যাটাচ বাথরুম, কিচেন ইত্যাদির ব্যবস্থাও আছে বেশ। স্টোভ, কড়াই, হাঁড়ি, খুন্তি, হাতা মিলিয়ে একজনের জীবন ধারণের পক্ষে বেশ ব্যবস্থা। দেখে শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো রাতুল। বেরিয়েই চমকে গেল। এক গাদা গ্রামের লোক চারপাশে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। এখন তাদের দৃষ্টি তার দিকে স্থির, যেন তারা কোনো মানুষ নয়, একজন এলিয়েনকে দেখছে। বোধহয় তাকে তাদের পছন্দ হয়নি, কারণ কেউ তার দিকে এগিয়েও এলো না, কথাও বলল না। নিজেদের মধ্যে গুজগুজ ফুসফুস করতে থাকলো। कौन है रे ये बबुआ? चल चल घर चल। আজ রান্নার হাঙ্গামা করে লাভ নেই। সামান্য শুকনো খাবার আছে, তাই দিয়েই রাত কাটিয়ে দেওয়া যাবে। বাথরুমে জল আছে বটে। ফ্রেশ হয়ে খাটিয়ায় এলিয়ে ফোনটা বার করলো রাতুল। বাড়িতে একটা খবর দেওয়া দরকার। কৃতিকাকে ফোন করবে একবার। ভবিষ্যতে কেমন হবে সংসারের ছিরি, সেটা ওকে জানানো উচিত। নিজের মনেই সে হেসে ফেলল। হ্যালো। কতক্ষণ ফোনে কথা বলেছে খেয়াল নেই। চারপাশে বিকেলের আলো নিভে এসেছে। সন্ধ্যা নামছে দ্রুত। খসখস আওয়াজে সম্বিত ফিরে এলো তার। খাটিয়া ছেড়ে নেমে এলো সে। একটা গোলাপি কাপড়ের আভাস পাওয়া যাচ্ছে, চুরির রিন রিন শব্দ। চমকে উঠল রাতুল। কোন? দরজা খুলে মুখ বাড়িয়েছে একটা মেয়ে, গ্রাম্য যুবতী। সে এক ঝলক তাকিয়ে বুঝল মেয়েটি অপূর্ব সুন্দরী। শুধুমাত্র গ্রামের ধুলোবালি মাখা অযত্নে রূপ চাপা পড়ে আছে। শহুরে পালিশ পড়লে সিনেমার নায়িকার মতো চকচক করতে পারে, এমনই সে রূপের ঝলক। রাতুল আবার জিজ্ঞেস করল, তুম কোন? মেয়েটা তার দিকে কেমন যেন অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর ছুটে বেরিয়ে গেল। রাতুল তার দৌড়ে যাওয়ার পথের দিকে হাঁ করে তাকিয়ে রইল। অন্ধকার ঘনিয়ে এসেছে নাথানিয়া গ্রামে। আকাশে চাঁদ নেই, মনে হয় চতুর্দশী বা অমাবস্যা তিথি। কেবল বিশাল আকাশের চাঁদোয়ায় ছড়িয়ে আছে লক্ষ কোটি নক্ষত্রের ভিড়। থমথম করছে চারপাশ, ঝিঁঝি ডেকে চলেছে। এমন আকাশের একটা মায়াবী আলো আছে। সেই আলোয় আবছা দেখা যায় গাছপালা, বাড়িঘর। কোনো কিছুই আলাদা করে চিহ্নিত করা যায় না। শুধু আকাশ আর জমির ফারাকটুকু দৃষ্টিপথে কালো আর ধূসরের লাইন ড্রয়িং করে যায়। ঘরের মধ্যে উসখুস করছিল ছেলেটা। কখন আসবে, কখন আসবে সে? ঘরের আলো নেভানো আছে, যেমন থাকে অভিসারের রাতগুলো। সে জানে আসার পথে শুকনো পাতায় পায়ের চাপ পড়ে
খচমচ খচমচ আওয়াজ ওঠে। বোঝা যায় সে আসছে। পায়ের আওয়াজ যত কাছে আসে, খচমচ আওয়াজের সঙ্গে হালকা হালকা শব্দ কানে বাজে। ছমছম ছমছম পায়ের তোড়া বাজে। সে তৈরি হয়। খচমচ খচমচ আওয়াজ সে পাচ্ছে। ক্রমশ এগিয়ে আসছে পায়ের চাপে শুকনো পাতা মারি আসার শব্দ। কিন্তু ছমছম শব্দ আজ সঙ্গত করছে না। কান পাতল সে। শব্দটা আজ বড় কর্কশ ঠেকছে না, কেমন যেন উদ্দাম। সেই বৃঢ়া নেই, কোমলতা নেই, প্রেম নেই। সশব্দে খুলে গেছে দরজার পাল্লা দুটো। ঢুকে এসেছে একজন গাঁইয়া মরদ। তার মুখ থেকে গোটা গা থেকে ছড়িয়ে পড়া তীব্র দেশি মদের গন্ধে গা গুলিয়ে ওঠে। টলছে মানুষটা, এগিয়ে আসছে, অসংলগ্নভাবে পা ফেলছে। হিসির শব্দ বেরোচ্ছে মুখ থেকে, নিঃশ্বাস পড়ছে দ্রুত। बंगाली इंस्पेक्टर बाबू, क्या बोली लक्ष्मी को? क्या 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 बोला? কথাগুলো কোনো মতে প্রতিধ্বনিত হয় যেন। तू मेरी लक्ष्मी को लेके चला जाएगा जयपुर, साला जयपुर लेके जाएगा। গলাটা শুকিয়ে যায় ছেলেটার। কোনো অমোঘ ফাঁদে পড়ছে বুঝে যায় সে। পালাবার পথ নেই, সব চালাকি ধরা পড়ে গেছে। কোনো মতে শুকনো গলা থেকে কটা কথা বের হয়। जयपुर ले जाऊंगा, शादी करूंगा, घर बसाऊंगा। হাহা করে অট্ট হাসি হেসে ওঠে মাতালটা, যেন বিশাল এক মস্করা করা হয়েছে তার সামনে। उर्वक समझा है रे बंगाली, जयपुर लेके घर बसाएगा, शादी करेगा। চুপ করে থাকে ছেলেটা। কি বিপদেই পড়েছে সে। এমন জানলে কে এর মধ্যে পড়তো? হাঁক পাক করে ওঠে ছেলেটা। মাতাল বুড়োটা যেন পাগল হয়ে ওঠে, ঝাঁপিয়ে পড়ে বঙ্গালী বাবুর ওপরে, যেন হাজার মহিষাসুর ভর করেছে তার উপরে। কঠিন লাঙল চালানো হাত তার উপরে ভীষণ শক্তিশালী গদার আঘাতের মতো নেমে আসছে। শিরা উপশিরাগুলো ফুলে উঠেছে। ইন্সপেক্টর বাবুর ঠোঁটের দুপাশ দিয়ে নেমে আসছে রক্তের ধারা। চোখের চারপাশে কালশিটের দাগ পড়ে গেছে। বুড়োর কোনো বোধ শক্তি নেই, নির্মমভাবে মেরে চলেছে ঘুষি চড়। ছেলেটা চিত হয়ে পড়ে গেছে মেঝেতে। প্রথমে দু একবার আর্তনাদ করে উঠেছিল। বুড়ো এমন মুখ চেপে ধরেছিল যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তার। এখন সামান্য আওয়াজ করারও সামর্থ্য নেই। চুপচাপ পড়ে মার খেয়ে চলেছে। বুড়ো সোজা হয়ে দাঁড়িয়েছে। তার ডান পাটা নেমে আসছে সেই স্থানে যার উত্তেজনায় লক্ষ্মীকে ভোগ করেছে দিনের পর দিন। অন্তঃসত্ত্বা করে ছেড়েছে, বদনামের ভাগী হয়েছে। আজ ছেলেটাকে ছাড়বে না কিছুতেই। বুড়োর পা সজোরে নেমে এসেছে তার দু পায়ের মাঝখানে। তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠেছে আবার। এবার মুখ আর নাক একসঙ্গে পেঁচিয়ে ধরেছে দুটো হাত। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার, নেতিয়ে পড়ছে ক্রমশ। অন্ডকোষ দুটো ফেটে গেছে বোধহয়। সর্বাঙ্গ অবশ হয়ে আসছে। বুড়ো কিছুক্ষণ তাকিয়ে দেখল, রক্তের ছিটে লেগেছে ধুতিতে, জানলায়, দরজায়। গলগল করে রক্তধারা বয়ে চলেছে সারা শরীর জুড়ে। এই হাওয়াসি শয়তানের জন্যই আজ তার লক্ষ্মী। সে আজ খবর পেয়েছিল এই বঙ্গালী বাবু এই গ্রাম ছেড়ে পালাবার মতলব করেছে। বেলাস্টিং এখন 3 মাস বন্ধ থাকবে। বঙ্গালী বাবুও গ্রামে থাকবে না। তাহলে তার লক্ষ্মীর কি হবে? পঞ্চায়েত যে ঠিক করে দিয়েছে ওদের শাদী হবে। লক্ষ্মী এসেছিল ইন্সপেক্টর বাবুর কাছে। হ্যাঁ, সত্যি কথা, সে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। লক্ষ্মীর কাছে সে কথা অস্বীকার করেনি মোটে। শাদী না, সে এখন নয়। এখন সে জয়পুরে যাবে। সেখান থেকে ফিরে এসে লক্ষ্মীকে নিয়ে যাবে, শাদী করবে। বাচ্চাটা যেটা লক্ষ্মীর পেটে আছে সেটার কি হবে? তার ব্যবস্থাও বাতলে দিয়েছে। নাথানিয়ার হেলথ সেন্টারে গিয়ে গিরিয়ে আসবে বাচ্চাটাকে। क्या বাচ্চা নষ্ট করে দিবে? লক্ষ্মী অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে।
আজ রাত্রিরে লক্ষ্মী আসুক, তাকে সে বেশ কিছু টাকাও দিয়ে দেবে আশ্বস্ত করেছিল। লক্ষ্মী কোনো কথা না বলে সেখান থেকে চলে গিয়েছিল। নাথানিয়া মোটামুটি বড় গ্রাম, গঞ্জ বলা চলে। প্রাইমারি স্কুল, প্রাইমারি হেলথ সেন্টার, দোকানপাট সবই আছে। নতুন বারুদ এসে যাবে যাবে করছে, কাজও শুরু হয়ে যাবে। কোম্পানি যা বলেছে তার অর্থ এখানে তাকে মাস 6-7 থাকতে হবে। রাতুল মনে মনে সেটা মেনেও নিয়েছে। সমস্যা হচ্ছিল অন্য জায়গায়। তাকে দেখে প্রথম প্রথম গ্রামের সবাই আতকে আতকে উঠত, যেন ভূত দেখছে। কেউ সামনে এলে চমকে উঠে বা ভয় পেয়ে ছুটে পালাতো। এখন ভয় পায় না বটে, কিন্তু তাকে সবাই এড়িয়ে চলে। সন্ধ্যের পর তার বাড়ির কাছে ধারে কেউ ঘেঁষে না। 3 দিন আগে একটা নতুন উপসর্গ এসে হাজির। একটা মেয়ে এসে উঁকি দিয়ে তাকে দেখে দৌড়ে পালিয়ে গেছে। ব্যাপারটা কি কিছুতেই বুঝতে পারছে না রাতুল। আজ একটা মেল পেয়েছে। যে ইঞ্জিনিয়ারিং কোম্পানি তাদের বারুদ দিয়ে ব্লাস্টিং করছিল, তাদের একজন রিপ্রেজেন্টেটিভ আসছে নাথানিয়ায়। রাতুলকে জানানো হয়েছে সে যেন গিয়ে তাকে রিসিভ করে। আগের ব্লাস্টিংয়ে যে কোম্পানি বারুদ সাপ্লাই করেছিল তার মেটেরিয়ালে কিছু গড়বড় পাওয়া গেছে। ইঞ্জিনিয়ার এখন রাতুলের কোম্পানির বারুদ টেস্টিং করাবে। এই রিপ্রেজেন্টেটিভ আসছে, 2-3 দিন এখানেই থাকবে। রাতুল যেন ব্যবস্থা করে। এইরকম যে হতে পারে সেটা জয়পুরে সে জেনে এসেছিল। সে মোটামুটি তৈরিই ছিল এই ঘটনার জন্য। যথাসময়ে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালো রাতুল। যারা নাথানিয়ায় নেমেছে সবাই দেহাতি আদমি। রাতুলের ষষ্ঠ ইন্দ্রিয় যাকে খুঁজছিল সে নামলো সবার শেষে। জিন্স টি শার্ট পরা, চোখে সানগ্লাস, মাথায় হিন্দি সিনেমার নায়কের মতো টুপি। রাতুলের বয়সই বা অল্প বড় হবে। একজন ছেলে বাস থেকে নেমে এদিক সেদিক তাকাতে তাকাতে এগিয়ে আসছিল। হঠাৎ রাতুলের দিকে চোখ পড়তে কেমন যেন চমকে গেল। এক জায়গায় দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে কেঁপে উঠল মনে হলো। তারপর কেমন একটা ফ্যাকাশে হেসে তার দিকে হাত বাড়িয়ে দিল। हाय प्रदीप। प्रदीप? कौन प्रदीप? मैं रातुल हूँ। क्या रातुल? आप रातुल हो? हाँ, रातुल, टिब्रेबल एक्सप्लोसिव का फील्ड ऑफिसर रातुल पॉल। पॉल मतलब बंगाली? हाँ हाँ, बंगाली। রাতুল উত্তর দিচ্ছিল, কিন্তু বুঝতে পারছিল এখানে সে আসার পর যে গন্ডগোলের কথা ভেবেছিল সেটা খুব সিরিয়াস কিছু, এবং এই ছেলেটি এ ব্যাপারে রহস্য উদ্ঘাটন করতে পারবে। आपका नाम? सुनील कामत फ्रॉम ब्लू वेब इंजिनियरिंग कॉर्पोरेशन। आई एम द साइट रिप्रेजेंटेटिव। চলুন সুনীল, আমার ঘরে চলুন, ওখানে গিয়ে বাকি কথা হবে। চম্পক, একবার আমার বাড়ি আসবি? ফোন রিসিভ করে চমকে উঠল চম্পক। গত সপ্তাহে কথা হয়েছে রাতুলের সঙ্গে। স্বাভাবিক গল্প, ইয়ার্কি। একবারের জন্য বলেনি ও কলকাতা আসছে। তুই কলকাতায় এসেছিস? হ্যাঁ হ্যাঁ, কলকাতায়। তাড়াতাড়ি যাই, খুব জরুরি দরকার। ফোন কেটে দিয়েছে রাতুল। আমার হাতে সময় নেই মা, আমাকে বিয়ে করে কৃতিকাকে নিয়ে ফিরতে হবে। উতলা গলা রাতুলের। রাতুলের বাড়িতে বসেছে ওরা, চম্পক, অনিন্দ, গৌতম, রাতুলের বাবা ও মা। রাতুল গতকাল এসে পৌঁছেছে কলকাতায়। এসেই বন্ধুদের ডেকে পাঠিয়েছে। কি জন্য সেটা ফোনে বলেনি, এখন জানাচ্ছে। ওকে বিয়ে করেই ফিরতে হবে, নইলে ভীষণ বিপদ। কি বিপদ সেটা এখন ওর পক্ষে জানানো সম্ভব নয়, পরে সব জানাবে রাতুল। আপাতত চম্পক যত তাড়াতাড়ি সম্ভব কৃতিকার বাড়িতে ম্যানেজ করে বিয়ের ব্যবস্থা পাকা করবে। বেশি ঘটা করার দরকার নেই। কাছের আত্মীয় বন্ধুবান্ধবদের নিয়ে ছোট অনুষ্ঠান করা আর রেজিস্ট্রি করে বিয়ে। কৃতিকা যেন এইরকম অ্যাডভেঞ্চারই চাইছিল। সে খুশিতে ডগমগ করে ওঠে। বিয়ে করেই রাজস্থান চলে যাবে। রাজস্থানের একদম দেহাত। গ্রামের একটা ঘরের সংসার, সেখানে আর কেউই নেই। রাতুলের বাবা মা বা কৃতিকার বাবা মা যতই আপত্তি করুক, রাতুল যেন গো ধরে বসে আছে, বিয়ে করেই ফিরবে। এদিকে মিয়া বিবি রাজি তো কেয়া কারেগা কাজী। এই অবস্থায় বন্ধুদের সাহায্যে বিয়েটা হয়েই গেল রাতুল আর কৃতিকার। রাতুল যেন বিয়ে করে হাঁপ ছেড়ে বাঁচল। তার এই মুহূর্তে রাজস্থান যাওয়া দরকার। তৎকালে টিকিট কেটে এসেছিল, ফেরার টিকিটও তৎকালে কাটল। তারপর কৃতিকাকে নিয়ে পা বাড়ালো হাওড়া স্টেশনের দিকে। ক্যাবে বন্ধুরা সি অফ করতে এলো। রাতুল একটাও কথা বলল না।
ট্রেন ছেড়ে দেওয়ার পর কৃতিকাকে খুব চুপি চুপি বলল, শোনো, ওখানে কিন্তু খুব বিপদ ওঁত পেতে আছে, ওকে সাহস নিয়ে মোকাবিলা করতে হবে। কৃতিকা কি বুঝলো বোঝা গেল না, গম্ভীর মুখে বলল, ঠিক আছে, চিন্তা করো না, আমি সামলে নেব। আমরা আই থিঙ্ক সেম এজ, হ্যাঁ না? আমি 97 বর্ন, আপনি? 96। ও তাহলে তো আর আপনি আগে করা দরকার নেই, কি বলো? ও শিওর শিওর। খুব খুশি হলো রাতুল। একেই তাকে দেখে কেন সবাই চমকে উঠছে বা ভয় পাচ্ছে বুঝতে পারছে না। সুনীল তাকে দেখে প্রদীপ বলে ডেকে উঠেছিল কেন সেটাও বুঝতে পারছিল না। এখন রাতুল ওর সঙ্গে বন্ধুত্ব করে জানতে চাইবে ব্যাপারটা কি। বয়স প্রায় একই, সুতরাং খোলা মনে বিষয়টা বোঝা যাবে। বিশেষ এক মুদ্রায় তরল পান করার মুদ্রা দেখিয়ে সুনীল জিজ্ঞেস করল, তোমার এটা চলে তো? অবশ্যই, একা একা খেতে পারি না বলে এখানে এসে অবধি একদিনও খাইনি। আজ তোমার অননে একটা বোতল নিয়ে আসি, সঙ্গে চিকেন পকোড়া আর বাদাম চাট, কি বলো? হ্যাঁ হ্যাঁ হোক দেন। হাটে সব ব্যবস্থাই আছে। সন্ধে নামার আগেই রাতুল সব গুছিয়ে জোগাড় করে নিয়ে এলো। সন্ধে নামলে 2 গ্লাসে সোনালি পানীয় ঢেলে বসলো দুজন। দুপেক পেটে চালান দেওয়ার পর ঝিমঝিমে মাথায় রাতুল জিজ্ঞেস করল, এবার বলো তো, প্রদীপ লোকটা কে? আমাকে দেখে তুমি চমকে উঠলে কেন? প্রদীপ বলে ডাকলেই বা কেন? কেন তোমাকে इसके पहले कोई প্রদীপ বলে ডাকেনি? চৌকা নেই কই? দেখো, এখানে আসার পর থেকে সবাই আমাকে দেখে চমকাচ্ছে, কিন্তু চমকাবে কেন? রীতিমতো ভয় পেয়েছে, সবাই আমায় একরকম এড়িয়ে চলছে। কিন্তু প্রদীপ নামটা তোমার মুখেই প্রথম শুনলাম। আসল ব্যাপারটা কি বলতো? এখন যে কাজটা টিব্রেওয়াল এক্সপ্লোসিভ করছে সেটা তখন করছিল জোলারাম এক্সপ্লোসিভ, তোমার 1 নম্বর কম্পিটিটর। জোলারামের ফিল্ড অফিসার ছিল প্রদীপ দত্তা। এ ব্লাস্টিং ওয়ার্কে এক্সপ্লোসিভ সাপ্লাই করছিল জোলারাম। জানো তো এক্সপ্লোসিভ লো কোয়ালিটি হলে কি হয়? কি হয়? ওয়েস্ট ম্যাটেরিয়াল ম্যাচিস ম্যানুফ্যাকচারার কোম্পানি জোলের দরে কিনে নেয়, এক্সপ্লোসিভ কোম্পানির বেবাক লস হয়। তো জোলারাম কোম্পানিরও এক গাদা লস হলো। শুনেছি ব্লু ওয়েব জোলারামের 1 নম্বর ক্লায়েন্ট, সেই জন্য জোলারাম বেস্ট কোয়ালিটির মালই পাঠিয়েছিল। তাহলে ব্লাস্টিং এ গন্ডগোল হলো কেন? প্রদীপের জন্য। জোলারামের সাপ্লাই করা মাল প্রদীপ দুসরা ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে কম দরে বেচে দিল, তার বদলে আনলো 3rd গ্রেড এক্সপ্লোসিভ অন্য লোকাল কোম্পানির থেকে। কোনো ম্যাচিস কোম্পানির সঙ্গে খেলা ফিক্স করেছিল, ওয়েস্টেজগুলো দেখিয়ে সেগুলো তাদের বেচে দিল। তারপর প্রদীপের কোম্পানিতে শোকজ হলো। এদিকে আউর এক ঝামেলায় ফেসে গেল প্রদীপ। ঝামেলা? আবার কি ঝামেলা? প্রদীপ এই ঘরেই থাকতো, জোলারাম এইখানেই ওকে রেখেছিল। নাথানিয়ার ব্লাস্টিং সাইটের ফিল্ড অফিসারের জন্য এই ঘরটা ভাড়া দেয় এই গ্রামের লগনদেও যাদব। লগনদেও জোলারামের সঙ্গে কথা বলে এই ভাড়ার বন্দোবস্ত করেছিল। জোলারাম কাজটা ছেড়ে দিবার সঙ্গে সঙ্গে টিব্রেওয়াল এই ঘরটা ভাড়া নিয়ে নিল, আর তারা তোমাকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিল, আর এই ঘরটা ভাড়া নিয়ে তোমার জন্য এলট করিয়ে দিল। লেকিন এখন কোন মালিক সেটা আমি জানি না, তবে এখানে আমি আগেও এসেছি, থেকেছি, তখন এ ঘরে প্রদীপ দত্ত থাকতো। আবার এক পেক সোনালি তরল ঢেলে দিল রাতুল। বাবা, এসব তো ভয়ানক ব্যাপার। এই ঘরের মালিক লগনদেও কিনা জানে না কেন? কি ব্যাপার? কিন্তু আমাকে দেখে লোক চমকায় কেন? আমায় কি? কারণ তোমাকে ঠিক প্রদীপের মতোই দেখতে। সবে গলায় মদ ঢেলেছিল রাতুল, বিষম খেয়ে মদটা মুখ থেকে বেরিয়ে এলো। সেই জন্যই লোকে তাকে দেখে চমকে ওঠে।
কিন্তু চমকে উঠলেও একটা কথা ছিল, ভয় পায় কেন? এই গ্রামে প্রদীপ একটা ভয়ানক কাণ্ড করেছিল, গম্ভীর গলায় বলে সুনীল কামার। কি কাণ্ড? লগনদেও যাদবের একটা যুবতী মেয়ে ছিল, লক্ষ্মী। তার সঙ্গে লোটঘট করে তাকে প্রেগনেন্ট করে দিয়েছিল প্রদীপ। বাহ, গুণধর ছেলে তো। हाँ, ওর অনেক গুণ। लेकिन লক্ষ্মীর কেসটা হওয়ার বাদ গাঁও কা পঞ্চায়েত ঠিক করেছিল ওর সব গুণা মাফ করে দেবে যদি যদি প্রদীপ লক্ষ্মীকে शादी করে। लेकिन तब तक प्रदीप বুঝে গেছে জোলারাম ওকে और নৌকরিতে রাখবে না, इसलिए वो কলকাতায় ফেরার জন্য রেডি হচ্ছিল। আচ্ছা, বুঝেছি, কলকাতায় ফিরে যাবে, কিন্তু লক্ষ্মীকে বিয়ে না করে, তাই তো? সেটা হলে না হয় এরকম হতো, কিন্তু প্রদীপের বহুত লালচ। আবার কি লোভ মানে? সুনীল মুখে এক চামচ বাদাম চাট ফেলে চিবোতে চিবোতে বলল, প্রদীপ জয়পুরে কোনো ব্রথেলের দালালের সাথে ডিল করেছিল যে লক্ষ্মীকে নিয়ে জয়পুরে চলে যাবে আর সেখানে ওকে বিক্রি করে দেবে। চোখ কপালে উঠে গেল রাতুলের। ছেলের কোনো গুণে খাটনি দেখা যাচ্ছে। তারপর এই খবরটা somehow লগনদেও যাদবের কানে চলে এলো। এমন দিন এলো जिस दिन প্রদীপ এই গাঁও ছেড়ে লক্ষ্মীকে নিয়ে পালাবার প্ল্যান করছে। লগনদেও সোজা নিজের বাড়ি গেল আর লক্ষ্মীকে সব কথা খুলে বলল। বুঝতেই পারছো, লক্ষ্মী প্রেগনেন্ট, বিয়ে করবে বলে আশায় বসে আছে। এমন খবরে তার কি মনের অবস্থা হতে পারে। লগনদেও খেতি করা কিষান, তার বাড়িতে কীটনাশকের অভাব নেই। লক্ষ্মী বিষ খেলো, সেটা দেখে লগনদেও আর মাথা ঠিক রাখতে পারল না। এই ঘরে এসে সে প্রদীপকে বেধড়ক মারল। লোকে বলে মহাভারতের ভীমসেন সেদিন লগনদেওয়ের উপরে ভর করেছিল। মারতে মারতে প্রদীপকে মেরেই ফেলল লগনদেও। সুনীলের কথা হাঁ করে শুনছিল রাতুল। ব্যাপার আস্তে আস্তে ওর কাছে পরিষ্কার হচ্ছে, কিন্তু পেগ চারেক পেটে পড়ার পর যে নেশাটা হয় সেটা যেন কেটে যাচ্ছে ওর। তার মানে আমাকে প্রদীপের মতো দেখতে, কিন্তু গ্রামের লোকেরা জানে প্রদীপ মরে গেছে। তাহলে সে আবার কোত্থেকে এলো? এই জন্য আমাকে দেখলে ভয় পায়, তাই তো? এক্স্যাক্টলি। তা লগনদেও কোথায় গেল? তাকে পুলিশ ধরলো না? না, সেদিন বিষ খেয়ে লক্ষ্মী মরে যাওয়ার পরে লগনদেওয়ের মাথায় খুন চেপে গিয়েছিল। প্রদীপ মরে যেতে ওর মনে রাগের জায়গায় আসে ভয়। সেদিন থেকে গ্রামের মানুষ লগনদেওকে দেখেনি। প্রদীপের লাশ কোথায় গেল কেউ খুঁজে পায়নি। আর 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 কি? আর লক্ষ্মীকে নাকি এখনো গ্রামে দেখা যায়, বিশেষ করে এই ঘরের আশপাশ মে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, আমি অবশ্য দেখিনি, তবে শুনেছি। কেমন দেখতে ছিল লক্ষ্মীকে? শুনেছি বহুত খুবসুরত, ফিল্মের নায়িকাদের মতো বিউটিফুল। তবে দেহাতি মেয়ে তো, পলিশ করা চেহারা কি আর হবে? রুক্ষ কটা ধুলো বালি মাখা চেহারা। ঠিক বলে গ্রামের লোকেরা। উত্তেজনায় প্রায় চেঁচিয়ে উঠল রাতুল। লক্ষ্মী লক্ষ্মী এই গ্রামে ঘুরে বেড়ায়, এই ঘরের আশেপাশে। আমি আমি তাকে দেখেছি। প্রচন্ড ভয়ে সুনীল রাতুলের হাত চেপে ধরে। কথায় কথায় রাত হয়েছে, চারপাশ নিস্তব্ধ। শুকনো পাতা মারিয়ে কে যেন হাঁটছে, তার পায়ে মলের আওয়াজ হচ্ছে। ছমছম ছমছম। ওই যে ওই যে ওই যে এসছে, ওই যে এসছে, ওই যে এসছে। নাথানিয়ায় এসে কৃতিকার গ্রামটা বেশ ভালো লেগে গেল। শান্ত সবুজ পরিবেশ, গাছগাছালি ঢাকা, প্রচুর পাখির কিচিরমিচির করছে। যেখানে বাস থেকে নামলো তার চতুর্দিকে শহুরে ছাপ, অনেক দোকান বাজার। সেখান থেকে একটু এগোলেই হাট বসেছে, তাজা সবজি ফলের পসরা সাজিয়ে বসেছে গ্রামের মানুষ।
রাতুল বলেছিল এখানে নাকি নিরামিষ খেতে হবে, কিন্তু হাটে ডিম বিক্রি হচ্ছে দেখা গেল, এমনকি একটা চিকেনের স্টলও আছে। বাজার হাট পেরিয়ে খানিকটা এগোলেই দিগন্ত বিস্তৃত চাষের জমি, মাঝে চলে গেছে পাকা রাস্তা। বাসস্ট্যান্ডের পাশে একটা গ্যারেজে রাতুল কোম্পানি থেকে দেওয়া বাইকটা রেখে গিয়েছিল, সেটা বের করলো সে। এটা যাকে বলে সারপ্রাইজ কৃতিকার কাছে। কলকাতায় রাতুলের বাইক ছিল না, ও যে বাইক চালাতে পারে সেটাই জানতো না কৃতিকা। মনে মনে ও স্বপ্ন দেখত রাতুল বাইক চালাবে, ও তার পেছনে বসে চলে যাবে অনেক দূর, দুজনে সারা দিনের জন্য হারিয়ে যাবে সবার চোখের আড়ালে। সেই স্বপ্ন যে হঠাৎ করে সত্যি হয়ে যাবে এটা ভাবতেই পারেনি, কারণ এখানকার সব খবর তাকে জানালেও বাইকের খবর তাকে আগে দেয়নি। ওয়াও, রাতুল বাইক! উচ্ছ্বাসে ফেটে বলল কৃতিকা। দারুণ সারপ্রাইজ, আমরা এটাই বেড়াতে যাব। আরে এটা আমার নিজের নয়, কোম্পানি সাইট ভিজিট আর বিভিন্ন কাজে এদিক ওদিক যাওয়ার জন্য দিয়েছে। আরে ধুর, এখন তোমার কাছে আছে মানে এটাই এখন তোমার, কি তাই তো? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। উফ, আমার যে কি মজা লাগছে। এখানে শুধু তুমি আর আমি, একটা আলাদা বাড়ি, আলাদা বাইক। ওয়াও ওয়াও ওয়াও! বাইকে চেপে কৃতিকা নাথানিয়ায় প্রবেশ করল। গ্রামটা একেবারে অজপাড়াকা নয় সেটা বোঝাই যাচ্ছে, কারণ ইলেকট্রিসিটি আছে, সোলার ব্যাটারিও দেখা যাচ্ছে। বেশিরভাগ পাকা বাড়ি, কিছু কিছু কাঁচা মাটির বাড়িও আছে। অনেকটা গাছপালা ঘেরা ছোট্ট 1.5 কামরার ঘরে রাতুলের ঘরটা কৃতিকার ভালো লেগে গেল। কিন্তু ঘরে ঢুকে অগোছালো ঘর থেকে বিগড়ে গেল কৃতিকা। ইস, কি করে রেখেছো বলো তো ঘরদোরটা? মুখ বেঁকালো কৃতিকা। একা মানুষ, তাছাড়া সকালে সাইটে গিয়ে বিকেলে ফিরি, কোনো মতে দুটো ভাত রাতে ফুটিয়ে নিতে নিতে সন্ধে হয়ে যায়। ঘর পরিষ্কার কখন করবো বলো? রাতুল কাঁচুমাচু মুখে জবাব দিল, সন্ধেবেলায় করো কি? তখন তো ঝাড়পোছ করতে পারো। সন্ধেবেলা? সন্ধেবেলা? রাতুল হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল, কেঁপে উঠল। কৃতিকা বেশ অবাক হলো। এমন শান্ত নিরিবিলি গ্রামে কি এমন হলো যে বিনা নোটিসে রাতুল কলকাতায় গিয়ে ধরফর করে বিয়ে করে ফেলল? তাকে নিয়ে চলে এলো এখানে। ট্রেনে বারবার তাকে বিপদের কথা বলছিল। কি বিপদ? না, সে কথা রাতুল জানায়নি, বরং চুপ করে বসেছিল। বস্তুত রাতুলকে এইবারে খুব কম কথা বলতে দেখেছে কৃতিকা। এবার কোনো অজানা কারণে ভয় পেতে লাগলো সে। নিজে না জানি কি বিপদে পড়েছে, তাকেও বিয়ে করে এনে বিপদের মাঝে ঠেলে দিল না তো? কৃতিকা কথা ঘোরানোর জন্য জিজ্ঞেস করলো, এই তোমার সাইটটা কোথায়? মানে কত দূর এখান থেকে? রাতুল তার হাত ধরে টেনে আনলো ঘরের বাইরে, তারপর বাগানের মতো জায়গাটাতে নিয়ে গেল। সেখান থেকে সামনে তাকালে দূরে আকাশ আর জমি যেখানে মিশেছে সেখানে দেখা যায় ধূসর টিলার ঢেউ। সেদিকে আঙুল তুলে দেখালো রাতুল। ওই যে দেখছো, ওই যে 4টে টিলা পরপর, ওখানেই ব্লাস্টিং সাইট। ওরে বাবা, ও তো অনেক দূরে। কতক্ষণ লাগে ওখানে যেতে? হ্যাঁ, তা ঘন্টাখানেক লাগে বাইকে। ওখানে তাঁবু আছে, লেবাররা থাকে, ইঞ্জিনিয়ারিং কোম্পানির লোকেরা এলে তারাও থাকে। আমার জন্য একটা তাঁবু অ্যালট করা রয়েছে, কিন্তু আমি থাকি না। কৃতিকা চোখ বড় বড় করে শুনছিল। অ্যাডভেঞ্চার! উফ! এই কেন থাকো না গো? আমি ওখানে গিয়ে থাকবো। আদুরে গলায় বায়না করলো সে। হ্যাঁ, পাগল নাই? ওখানে এক গাদা লেবার, সাইট ইঞ্জিনিয়ার, আমাদের কোম্পানির ড্রাইভার, ধুলো বালি ব্লাস্টিং হচ্ছে, ওখানে গিয়ে থাক। আরে ওটা কি বেড়ানোর জায়গা নেই? ওসব অ্যাডভেঞ্চার দূর থেকে দেখতেই ভালো লাগে। কৃতিকা আর কথা বাড়ালো না। অনেক কাজ আছে, ঘরদোর পরিষ্কার করে রান্না চাপাবে, তার আগে 1 কাপ চা খাওয়া দরকার। রাতুল ওখানেই দাঁড়িয়ে কি যেন দেখছিল। হঠাৎ কেমন যেন ঘর ঘরে গলায় বলল, চলো চলো, ঘরে চলো। এই রাতুল, কি হলো? ভয় পেয়েছো নাকি? কেন এমন চমৎকার শান্ত পরিবেশে ভয় পেলে কেন? নিশ্চয়ই কোনো গোলমাল আছে, কিন্তু কি গোলমাল? রাতুল রাতুল এমন ভয় পাচ্ছে কেন বারবার? কৃতিকা ঘরে ঢুকে পড়ল।
তুমি কাজ করো, আমি হাটে যাই, কিছু জিনিসপত্র কিনতে হবে, সাইটে একটা খবরও দিতে হবে। ফাইনাল ব্লাস্টিং শুরু হবে পরের সপ্তাহে, তার জন্য কিছু ব্যবস্থা করা দরকার। আচ্ছা, আমি ঘুরে আসছি। হ্যালো হ্যালো চাপাদা, এখানে তো সবই ঠিক আছে, শুধু একটা ব্যাপার। চম্পক একটু চিন্তিত হয়ে আছে। এবারে রাতুলের ঝড়ের মতো কলকাতা আসা, বিয়ে করা এবং কারো কথা কানে না তুলে ঝড়ের মতো ফিরে যাওয়া, এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এ রাতুলের সঙ্গে ওর এতদিনের বন্ধুত্ব, তার সঙ্গে এই রাতুলের কোনো মিল নেই। তাছাড়া ওখানে কি এমন হয়েছে যার জন্য ওকে বিয়ে করতে হবে সেটাও খুলে বলেনি। চম্পকের চিন্তা হচ্ছিল বোনের জন্য, বন্ধুটার জন্য। বেচারা কৃতিকাকে বিয়ে করবে বলেই তো এত দূরে চাকরি করতে গেছে। এখন ওখানে কি বিপদ! শুধু রাতুল নয়, কৃতিকাও জড়িয়ে যাবে যে। চম্পক ছটফট করছিল। কৃতিকা ফোনে বলছে, মনে হচ্ছে রাতুল খুব ভয় পেয়ে আছে, সেটার কারণ কি বুঝতে পারছি না। কৃতিকার কথায় চম্পক আরো চিন্তিত হয়ে পড়ল। কেন, ও কি করছে? তেমন কিছু না, কথা বলতে বলতে হঠাৎ কেঁপে উঠছে। আসলে ওই ওই ভয় পেলে মানুষ যেমন কেঁপে ওঠে তেমনি। তাছাড়া তাছাড়া এখানে এমন কিছু আছে যেটা দেখলে ওর মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। মনে হচ্ছে মুখ রক্ত শূন্য। তোরা চিন্তা করিস না, দেখি কি হয়, তেমন কিছু হলে খবর দেব। কৃতিকার গলায় আত্মবিশ্বাস। আচ্ছা, এখন রাখছি, মনে হয় কেউ এসেছে, পরে কথা বলছি। কৃতিকা ফোন রেখে ঘরের বাইরে বেরিয়ে এসে অবাক হয়ে গেল। গ্রাম থেকে অনেকজন মহিলা দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। উৎসুক চোখে তাদের ঘরের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কথা বলছেন। তাকে বাইরে আসতে দেখে চুপ করে গেছেন তারা। বোঝাই যাচ্ছে কৃতিকাকে দেখে আলাপ করতে এসেছেন। সে শহুরে স্মার্ট মেয়ে, হয়তো আশা করেছিল এমন কিছু হতে পারে। বিন্দুমাত্র সংকোচ না করে হাত জোর করে তাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, নমস্তে। মহিলা মহলের নেতৃগোছের একজন এগিয়ে এলো তার দিকে, চোখে সাবধানী দৃষ্টি। नमस्ते दीदी, आप आज आए हैं का? हाँ, आज ही आई हूँ। बहुत बहुत स्वागत है आपका दीदी नथनिया में। आप बंगालन हो? बंगालन? তার মনে পড়ল মহিলাদের শেষে অন জুড়ে সম্বোধন করে হিন্দি ভাষীরা। হেসে ফেলল কৃতিকা। हाँ 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 हाँ, मैं बंगालन, कलकत्ता से। हाँ हाँ, मालूम है। हमारा ब्लास्टिंग इंस्पेक्टर साहब भी तो कलकत्ता से है, लेकिन वो शादी कैसे किए और करके आपको सीधा इधर लेके चले आए? ये तो ठीक नहीं हुआ। তড়বড় করে এক গঙ্গা কথা বলে চলেছে মহিলা। বাকিরা ওকে থামানোর চেষ্টা করছে। কৃতিকা অবাক হয়ে গেছে। যতটা গোলমাল ভেবেছিল এ তো তার চেয়েও মুশকিল। রাতুল বিয়ে করেছে এবং ওকে বিয়ে করেছে, এগুলো কি অপরাধ নাকি? নাকি বিয়ে করে এই গ্রামে ওকে নিয়ে চলে এসেছে এটা অপরাধ? তার মনে হচ্ছে মহিলা মহল আলাপ করতে নয়, তার কাছে নালিশ জানাতে এসেছে। তাও তাকে বিয়ে করে এই গ্রামে নিয়ে আসার জন্য নালিশ কেন? রাতুল এই কমাসে এখানে এসে কি এমন করতে পারে যার জন্য কৃতিকাকে বিয়ে করা এবং বিয়ে করে এই গ্রামে নিয়ে আসার জন্য কাঠগড়ায় উঠতে হচ্ছে? বেশ বুঝতে পারছে কৃতিকা একটা বড় ধরনের ঘটনা আছে। এখন অবশ্য কি মহিলাদের সামলাতে হবে। মিষ্টি হেসে নেত্রী মহিলার দিকে এগিয়ে গেছে। दीदी, मैं तो अभी अभी आई हूँ, मुझे कुछ पता नहीं है। वो बाजार गए हुए हैं, वो आएंगे तो उनसे ही पूछती हूँ। তীব্র ঘৃণায় মুখ বেঁকালো মহিলা। ये पूछ के क्या करेंगे दीदी?
वो थोड़ी ना आपको बताएंगे उसके कारनामे। किसी ने उसके लिए আরো কিছু বলতে যাচ্ছিল মেয়েটি, আরেকজন তার মুখ চেপে ধরেছে। चुप चुप हो जा वृंदा, सब बर्बाद हो जाएगा, कोई नहीं बचेगा। हाय लगेगी सब पर, हाय लगेगी, कोई नहीं बचेगा। চিৎকার করছিল মেয়েটি। হতভম্ব হয়ে গেছে কৃতিকা। কি করেছে রাতুল? কি হয়েছিল বিগত 7-8 মাসে? ওর মনে যে খুশি উপচে পড়ছিল সেটা এখন উধাও হয়েছে। সন্দেহ আর ভয় যুগপৎ খেলা করছে ওর মনে। রাতুল, রাতুল, রাতুল কোথায় তুমি? অস্পষ্ট স্বরে বিড়বিড় করতে থাকে কৃতিকা। চোখ থেকে ঝরঝর করে জল পড়তে থাকে। খোলা দরজার পেছনে পড়ে থাকে অগোছালো ঘর গেরস্থালি। দুপুর কিছুটা গড়িয়েছে। কলকাতা হলে নাগরিক কলতানে মুখরিত হয়ে থাকে এই সময়। অফিস বাবুদের লাঞ্চ আওয়ারের ব্যস্ততা দেখা যায়। নাথানিয়ায় এখন অবিশ্রান্ত শান্তি। দুপুর রোদে কোনো পাখি ডাকছে দূরে। কয়েকজন কৃষক গাছতলায় দিবানিদ্রা গেছে। নিস্তব্ধতা ভেঙে এক চিলতে ঘরের সামনে রাতুলের বাইক থামল। ঘরটা এই কয়েক ঘন্টায় বেশ ভদ্রস্থ হয়েছে। ধুলোবালি কোণের ঝুল অন্তর্হিত হয়েছে। নতুন বেড কভার পেতে চকচকে হয়েছে বিছানা। বেডসাইড টেবিল বলে কিছু ছিল না। একটা নড়বড়ে টুলের ওপর টেবিল ম্যাট বিছিয়ে সেখানে ঠাঁই হয়েছে কৃতিকার সাজসজ্জার টুকিটাকি। একটা ব্যাঁকা আয়না ছিল, সেটা এখন তার অঙ্গশোভার সাক্ষী হবে বলে সোজা হয়ে দেওয়ালে ঝুলছে। ঘরে একটা টেবিল ছিল, সেখানে কাগজপত্র, পেন স্ট্যান্ড ইত্যাদি সুন্দর করে সাজানো হয়েছে। রাতুলের মনে পড়ল মামার বাড়িতে দিদার হাতে সুতোর কাজ বাঁধিয়ে রাখা ছিল। সেখানে লেখা লাইনটা, সংসার সুখী হয় রমণীর পুনে। সত্যি কৃতিকা কয়েক ঘন্টায় ঘরের ভোল বদলে দিয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে আর কিছু পরে। তারপর কি হবে? আবার সেই ভয়ঙ্কর সময় আসবে। সন্ধেবেলা হলেই রাতুল আর ভাবতে পারল না। নিজের চেয়ে বেশি চিন্তা হলো কৃতিকাকে নিয়ে। খাওয়া শেষ হয়েছে। দরজা বন্ধ করে বিছানায় গড়িয়ে পড়ল রাতুল। কৃতিকা বোধহয় এই সময়টুকুর জন্য অপেক্ষা করছিল। বিয়ের পর এই প্রথম তারা এক ছাদের নিচে একই বিছানায়। কৃতিকা জড়িয়ে ধরল রাতুলকে। আদরে সোহাগে মাখামাখি হয়ে যাচ্ছিল দুজনে। হঠাৎই জানলার কোণে নজর পড়ল রাতুলের। তৎক্ষণাৎ কৃতিকাকে ছেড়ে উঠে দাঁড়ালো। সর্বাঙ্গ কাঁপছে, চোখ দুটো ঠিকরে এসেছে, মুখ ফ্যাকাশে, রক্তশূন্য। জানলার দিকে তাকিয়ে বিকৃত স্বরে চেঁচিয়ে উঠল, ওই যে আবার এসেছে। কৃতিকা নিজেকে সামলে উঠে পড়েছে, দাঁড়িয়েছে রাতুলের পাশে। সে যেদিকে তাকিয়ে আছে সেখানে জানলার একটা পাল্লা আধ খোলা। কৃতিকা সেখানে গিয়ে মুখ বাড়ালো। বিকেল নেমে আসছে নাথানিয়ায়। বিকেলের আলো মেখে দাঁড়িয়ে আছে সার সার সবুজ গাছ। সেখানে আর কাউকে দেখা গেল না। কি এসেছে? এই এই কাকে দেখে তো ভয় পেলে? কি আছে এখানে? কি হয়েছে আমায় বলো তো। কৃতিকা রাতুলের পিঠে হাত বুলিয়ে দিল। ঠকঠক করে কাঁপছে রাতুল। জড়িয়ে ধরেছে কৃতিকার হাত। অসংলগ্নভাবে বলে উঠল, লক্ষ্মী আবার এসেছে। আমাকে ছাড়বে না। শেষ করে দেবে। লক্ষ্মী কে জানে না কৃতিকা। তার সঙ্গে রাতুলের কি সম্পর্ক তাও তার অজানা। কিন্তু ও যে রাতুলকে ভয় দেখাচ্ছে, তাকে ও ছাড়বে না। রাতুলের কোনো ক্ষতি হতে দেবে না। ছোটবেলা থেকে দেখে এসেছে বাড়িতে সন্ধেবেলা
মা ঠাকুরের সিংহাসনের সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে নমস্কার করে শাঁখ বাজাতে। এখানে শাঁখ না থাকলেও কলকাতা থেকে লক্ষ্মী গণেশের ছবি নিয়ে এসেছে কৃতিকা। ছবিটাকে টেবিলের ওপর বসিয়েছে। সামনে ধূপদানিতে ধূপ জ্বালিয়ে প্রণাম করে মুখ তুলতেই দেখল রাতুল বিছানায় বসে আছে। এতক্ষণ ঘুমিয়েছিল ছেলেটা। কৃতিকা এগিয়ে গিয়ে দেখল তার গা ঘামে ভিজে গেছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল। দরজার দিকে তাকিয়ে আছে ঘোলাটে দৃষ্টি দিয়ে। কৃতিকা প্রায় দৌড়ে দরজার বাইরে গিয়ে দেখল কোনো জনপ্রাণী নেই। এদিকে রাতুল পাগলের মতো করছে, হাত দিয়ে কান দুটো চাপা দিয়ে রেখেছে, বিড়বিড় করে কি যেন বলছে। কৃতিকা সামনে গিয়ে দাঁড়ালো। ওই 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 আবার আসছে, ছমছম আওয়াজ হচ্ছে। আবার আসবে। আবার নাকফানি নাকফানি নাকফানি। রাতুলকে কি কেউ টুকটাক করছে? কাকে দেখতে পায় ও? কার ছমছম আওয়াজ শুনতে পায়? না, এই রহস্যের সমাধান করতেই হবে। কৃতিকা রাতুলকে শুইয়ে দিয়ে উঠে দাঁড়ালো। কিন্তু কি করে? এই অজানা অচেনা জায়গায় কি সমাধান করবে? কি করে করবে? কৃতিকা উপায় খুঁজছিল। ভোরবেলায় ঘুম ভেঙে গেল কৃতিকার। রাতে ঘুমটাও ঠিক করে হয়নি। নানা রকম দুশ্চিন্তা মাথায় ঘা দিয়ে গেছে অনবরত। অনেক রাত করে চোখ লেগে গিয়েছিল। ভোরের আলো জানলার ফাঁক বলে ঘরে এসে পড়তে আর শুয়ে থাকতে পারল না। পাশে রাতুল তাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে, নিশ্চিন্ত ঘুম, যেন একটা বাচ্চা ছেলে ঘুমিয়ে আছে। তার মুখের দিকে তাকিয়ে কৃতিকার খুব মায়া হলো। আহারে, বিনা অপরাধে কেন যে শাস্তি পাচ্ছে মানুষটা। না, এর একটা হেস্তনেস্ত আমাকে করতেই হবে। কৃতিকা বিছানা ছেড়ে উঠে পড়ল। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে স্টোভ জ্বালালো। এক কাপ চা না খেলে মাথা খুলবে না। এখন এই ব্যাপারটা ভালো করে জানার দরকার। কার কাছে জানবে? কে জানাতে পারে? হঠাৎ একটা ব্যাপার কৃতিকার মাথায় খেলে যায়। আরে, গতকাল দুপুরে যারা দল বেঁধে দেখা করতে এসেছিল সেই মহিলাদের মধ্যে কাউকে পেলেই তো সব জেনে নেওয়া যাবে। কিন্তু কলকাতা একবার কি জানাবো? তারপর ভাবনা পরিবর্তন করে নিজের মনেই বলল, না, আগে পুরো বিষয়টা না জেনে কলকাতায় ফোন করা ঠিক হবে না। পরে জানাবো, তবে শুধুই চাপা থাকে। এটাই ঠিক হবে। দুইবারই তো এখন জানানোর প্রয়োজন নেই। না না। চা খেয়ে অনেকটা চাঙ্গা বোধ করল কৃতিকা। রাতুল এখন ঘুমোচ্ছে। ও দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। গ্রামটা ভোরবেলায় জেগে গেছে। গৃহস্থালির ব্যস্ততা শুরু হয়েছে। উনুন জ্বলছে অনেক বাড়িতে, ধোঁয়া উঠছে। বেশ কিছুটা হাঁটার পর ঘুমটা দেওয়া এক মহিলাকে দেখতে পেল সে। ইনি তো সেই মহিলা যিনি নেত্রী মহিলার মুখ চেপে ধরেছিলেন। তাকে সামনে দেখে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে পড়ছিলেন। কৃতিকা ডাকলো, নমস্তে ভাবি। মহিলা বোধহয় ডাকটা আশা করেননি। পেছন ঘুরে তাকে দেখলেন। তারপর চারপাশ একবার সন্তর্পণে দেখে নিয়ে এগিয়ে এলেন তার দিকে। ফিসফিস করে বললেন, इधर मत आया करो, बहुत मुश्किल है, अभी बात नहीं कर सकती। दोपहर में उधर आना। দূরে একটা অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে। সেদিকেই হাত দিয়ে দিক নির্দেশ করছেন মহিলা। কৃতিকা বুঝল এই মহিলাই তাকে আসল ঘটনা বলবেন, কিন্তু সবার সামনে কথা বলতে চান না। এখন দুপুর অবধি তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আজ রাতুল সাইটে যাবে। দুপুরে তার অনন্ত সময়। সব ঘটনা জানার পর তারপর সে সিদ্ধান্ত নেবে কি করা যায়। এই সমস্যার আসল কারণটাই বা কি? সে নিশ্চিত রাতুল কোনো গোলমালে জড়িয়ে গেছে। আর সেই গোলমাল এমনই যে সেখানে রাতুলের বিয়ে করাটা অন্যায় হিসেবে বিবেচনা করছে নাথানিয়ার গ্রামের লোক। অর্থাৎ সে নিজেও এই গোলমালে জড়িত। কি হতে পারে? কাকে দেখতে পায় রাতুল? তাকে দেখে ভয় পাই বা কেন? হ্যালো চাপাদা, শোন না রে,
এখানে এখানে একবার আসতে পারবি? একটা একটা সমস্যা হয়েছে। যদি তুই আর ওর কয়েকজন বন্ধু আসিস খুব ভালো হয়। কৃতিকার গলা কাঁপছিল। এখানে আসার মাত্র দুদিনের মধ্যে এত কিছু ঘটে যাবে কে ভেবেছিল? রাতুল যে কি মর্মান্তিক প্রয়োজনে বিয়ে করতে বাধ্য হয়েছে সেটা এখন ও বুঝতে পারছে। বাবির সাথে কথা বলার পর ও কি করবে কি বলবে বুঝে উঠতে পারছিল না। ভাবি তার সব সহেলীদের ডেকে এনেছিল। दीदी समझने की कोशिश कीजिए, आप जो सोच रहे हैं वो नहीं है, वो प्रदीप नहीं है। समझने के और रह क्या गया? हाँ, हमें मत समझाओ। প্রথমে তো কৃতিকা ওদের কিছুতেই বোঝাতে পারছিল না যে ওরা যাকে প্রদীপ ভাবছে সে আসলে প্রদীপ নয়। এটা খুবই আশ্চর্যের বিষয় যে প্রদীপকে হুবহু রাতুলের মতো দেখতে, আর ঘটনাচক্রে দুজনের বাড়ি কলকাতায় এবং দুজনেই বাঙালি। আরো অদ্ভুত ব্যাপার, দুজনেই নাথানিয়া একই কাজে এসেছে। দুজনের কোম্পানি যে আলাদা সেটা ওরা জানে না। ওরা শুধু জানে ব্লাস্টিং এর কাজে এসেছে প্রদীপ, যে গ্রামের মেয়েকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল, বিক্রি করে দিতে চেয়েছিল জয়পুরের লালবাতি অঞ্চলে। নেহাত কৃতিকার কাছে রাহুলের কলেজ জীবনের ছবি ছিল। যে সময় প্রদীপ নাথানিয়ায় কাজ করছে সেই সময় রাতুল কলকাতায় কলেজে পড়ছে। সে কথা ওদের বোঝানো কি সহজ ব্যাপার? ক্রমশ ওরা কৃতিকাকে বিশ্বাস করেছে। রাতুল আর প্রদীপ যে দুজন আলাদা মানুষ সেটা বুঝেছে। কিন্তু কৃতিকা এবার ওদের পাল্টা প্রশ্ন করেছে। आप लोग तो जानते हो कि प्रदीप लगनदेव जी के हाथ में खून हुआ था, तब कैसे मरा हुआ इंसान फिर लौट के आ सकते हैं? आप ही बोलिए। अरे हाँ हाँ, ये भी तो सही बात है। अरे हाँ हाँ हाँ, सच में ही तो। ওরা মাথা নেড়েছে। ওরা বিশ্বাস করতে পারেনি যে প্রদীপ খুন হয়ে গিয়েছিল। ওর মতো লোক আসলে মানুষের বেশে রাক্ষস বা পিশাচ গোছের কেউ হবে, এমন একটা অলৌকিক চিন্তা ওদের মাথায় ঘুরছিল। কৃতিকা অবশেষে সেই চিন্তা থেকে ওদের বের করতে সক্ষম হয়েছে। প্রদীপ এই পৃথিবীতে আর নেই, সে আর ফিরে আসতে পারে না। এখন যাকে ওরা দেখছে সে অন্য মানুষ, তার নাম রাতুল। এবার সে ওদের কাছে একটা প্রশ্ন রেখেছে। आप लोग जैसे जानते हैं कि प्रदीप जी का खून हुआ था, एक साथ लक्ष्मी भी खुदकुशी किए थे। अब शायद ये बात से अनजान नहीं है। মহিলা মহল মাথা নাড়ে। সে কথা তো নাথানিয়ার সব লোক জানে। এবার সে যে প্রশ্ন রেখেছে তার বাংলা তর্জমা করলে এটাই দাঁড়ায়। তাহলে রাতুল সকাল বিকেল দিন রাত কাকে দেখে? কার পায়ের আওয়াজ, কার মলের ছমছম শব্দ শোনে? নাকফুনি বলে বিড়বিড় করে কেন? নাগফণি পদার্থটা কি সেটা অবশ্য কৃতিকাও জানে না, কিন্তু জানে মহিলা দলের কেউ কেউ। তারা রাজস্থানের দেহাতের মেয়ে, বালির দেশে বড় হয়ে উঠেছে তারা। নাগফণিকে বিলক্ষণ চেনে। আরে সেই যে জল মাটি সামান্য হলে মোটা মোটা কন্দর মতো দেখতে যে গাছগুলো জন্মায়, সারা গায়ে কাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে দিনের পর দিন, সেগুলোই তো নাগফণি। কৃতিকার তাও পরিষ্কার হয় না। কেউ কেউ অতি উৎসাহী। তারা মাটিতে পাথরের টুকরো দিয়ে ছবি এঁকে বোঝাতে থাকে নাগফণির চেহারা। হঠাৎ মনে পড়ে ফণিমনসাকে এরা নাগফণি বলে। কিন্তু রাতুল নাগফণি বলে কেন? মহিলা মহল এবার কৃতিকার সমস্যা অনুধাবন করতে পারে বোধহয়। সে জানতে চায় কাকে দেখে রাতুল। তাহলে কি সে লক্ষ্মী? কিন্তু লক্ষ্মী তো নেই। হতভাগী কীটনাশকের শিশি গলায় ঢেলে মরেছিল সেই একই দিনে। এই সমস্যার সমাধান করতে এগিয়ে আসে সেই নেত্রী মহিলা। এতক্ষণে তার নাম জেনেছে কৃতিকা। তার নাম বৃন্দা। বৃন্দা এই গায়ে বউ হলেও সে ছিল লক্ষ্মীর প্রিয় বান্ধবী। দিওয়ালি, হোলি হোক বা গ্রামের নটাঙ্কির আসর হোক, তারা দুজনে একসঙ্গে থাকতো সবসময়। বঙ্গালী বাবুর সঙ্গে পেয়ার হয়ে গিয়েছিল, সেটাও প্রিয় বান্ধবীকে জানিয়েছিল সে। তাকে ভালোবেসে মন প্রাণের সঙ্গে তনটাও দিয়েছিল। লুকোয়নি সে কথাও।
শিউরে উঠেছিল বৃন্দা। বলেছিল, ये क्या की तो करमजली। বলেছিল তাকে শারীরিক সম্পর্কে জড়ালে না বিয়াই অরাতের কি হাল হতে পারে। সেটা না বোঝার মতো বুর্বাক ছিল না লক্ষ্মী। কিন্তু তার নাকি সারা শরীরে কাঁটার মতো কিছু ফোটে। প্রদীপ যখন তাকে আদর করে, ভালোবাসায় ভরিয়ে দেয় সকলের চোখের আড়ালে, তখন নাকি তার সেই কাঁটার জ্বলন থেকে মুক্তি হয়। বৃন্দা বুঝেছিল প্রিয় বান্ধবীর অবস্থা। এই বয়সে সব নারীরই এমন ইচ্ছে হয়, কাছে পেতে চায় একটা পুরুষ শরীর যে তাকে আদরের সোহাগে ভরিয়ে দেবে। বৃন্দা বিহাই অরাত, তার ঘরে মর্দ আছে। শক্তপোক্ত শরীর দিয়ে বৃন্দাকে যখন আদর করে, সে বৃত্তান্ত বৃন্দাই শুনিয়েছিল লক্ষ্মীকে। কিন্তু তার ফলাফল এমন হবে সে কি আর বৃন্দা জানত? তারপরেই তো সব গোলমাল হয়ে গেল। কিন্তু রাতুল কি করে এই নাকফুনির কথাটা জানতে পারলো? একটা সমস্যার সমাধান হলো কি হলো না, আরো একটা রহস্যে জড়িয়ে পড়ল কৃতিকা। তবে কি লক্ষ্মীর আত্মা আসে রাতুলের কাছে? কৃতিকা শহরের মেয়ে, এইসব আত্মা টাত্মায় বিশ্বাস করে না মোটেও। কিন্তু এ যে তার নিজের ঘরে ঘটছে, নিজের মানুষটার সঙ্গে, না বিশ্বাস করে উপায় আছে? এদিকে গ্রামের মহিলা মহলে স্পষ্টতই ভয়ের ছায়া। তারা নিশ্চিত লক্ষ্মী এই গ্রামের মায়া কাটাতে পারেনি, ফিরে এসেছে এই গ্রামে। ফিরে এসে দেখতে পেয়েছে রাতুলকে। তার কাছে রাতুলের কোনো অস্তিত্ব নেই। তার কাছে রাতুল মানে প্রদীপ। প্রদীপ ভেবে সে রাতুলের কাছে ফিরে ফিরে আসছে। কি করব এবার? আমাদের তো এখানেই থাকতে হবে, অন্তত যতদিন নাথানিয়া সাইটের ব্লাস্টিং এর কাজ শেষ হচ্ছে। চাকরি তো করতে হবে। মহিলাদের দল বুঝতে পারে কি বিপদে পড়েছে রাতুল আর কৃতিকা। বৃন্দা খবর দেয়, भाभी तुम भैया जी को लेके प्रेतराज महाराज के दरबार में जाओ। प्रेतराज महाराज के दरबार? প্রেতরাজ মহারাজের দরবার আছে রাজস্থানে। এখান থেকে মাত্র কয়েক ঘন্টার যাত্রা। লোকে মেহেন্দিপুর বালাজি মন্দির নামে চেনে। ওখানে আছে বাল হনুমানজির মন্দির, ভৈরব বাবার মন্দির, আর আছেন প্রেতরাজ মহারাজের দরবার। যত শয়তান ভূত প্রেত ভর হওয়া লোক অতৃপ্ত আত্মার কবল থেকে মুক্তি পেতে কোন কোন মুলুক থেকে হাজার হাজার মানুষ ছুটে যায় সেখানে। কৃতিকা সব শুনে থম মেরে গেছে। কি করবে? তাকে মেনে নিতে হবে রাতুলের ওপর লক্ষ্মীর আত্মা ভর করেছে। মেনে নেওয়া ছাড়া আর কি গত্যন্তর আছে? অগত্যা মেহেন্দিপুরে রাতুলকে নিয়ে যাওয়াই সাব্যস্ত করল সে। না, একা সে যাবে না, চাপাদা আছে, রাতুলের কয়েকজন কাছের বন্ধু আছে। তারা কি ছুটে আসবে না? বন্ধুর প্রবাসে এইরকম বিপদের দিনে চম্পককে ফোন করার কয়েক মিনিটের মধ্যে ফোন এলো গৌতম আর অনিন্দর। কৃতিকা যেন একটু চিন্তা না করে, ওরা তিনজনেই আসছে নাথানিয়ায়। একটু নিশ্চিন্ত হলো কৃতিকা। তবে দিনে দিনে রাতুলের পাগলামো যেন বাড়ছে। কৃতিকা যে কি করে ওকে সামলে রেখেছে তা সে আর তার ঈশ্বরই জানেন। রাতুলকে এসে এসে বলল, চাপাদা, গৌতমদা আর অনিন্দদা আসছে আমাদের সংসার দেখতে। রাতুল যেন কেঁপে উঠল। ওরা কেন আসছে? ওদের এখানে আসতে বারণ করো, জায়গাটা ভালো না। কৃতিকার চোখ কুঁচকে তাকালো তার দিকে। ভালো না কেন? ভালো না কেন? খারাপটা আবার কোথায়? তুমি বুঝতে পারছো না? এখানে এসে আমি যে বিপদে পড়েছি, আমি চাই না ওরা এসেও তেমন বিপদে পড়ুক। কৃতিকা ঘন হয়ে এলো রাতুলের সঙ্গে। কিছু ঘটনা ঘটেছে, সেটার সঙ্গে লক্ষ্মী জড়িত আছে সেটাও জেনেছে, কিন্তু নির্দিষ্ট করে কি ঘটেছে সেটাও জানে না। উত্তেজনায় মুখ ফসকে কিছুটা বলে ফেলেছে রাতুল, তারপর চুপ করে গেছে। সে রাতুলকে চেপে ধরেছে। কি হয়েছে? সত্যি বলো, সত্যি বলো তো, কাকে দেখো তুমি? কি বিপদে পড়েছো রাতুল? রাতুল দুহাতে মুখ ঢেকে ফেলেছে, মুখে কোনো কথা নেই। কৃতিকা টেনে ওর মুখ তুলে ধরে। আজ তোমাকে বলতেই হবে এক্স্যাক্টলি কি হয়েছিল। কেন এত ভয় পেয়ে আছো তুমি?
আমাকে তড়িঘড়ি বিয়ে করার জন্য কলকাতায় বা গেলে কেন? আজ তোমাকে সব বলতে হবে, বলতেই হবে। রাতুলের মুখ কৃতিকার দুহাতের মধ্যে ধরা। কৃতিকার দুটো চোখ তার দিকে চেয়ে রয়েছে অপলক। রাতুল হঠাৎ কান্নায় ভেঙে পড়ে, যেন নিরুদ্ধ যন্ত্রণার বাঁধ ভেঙে গেছে ওর। রাতেই ওরা পৌঁছে গেছে মেহেন্দিপুর। বস্তুত এটা যে একটা শহর, এখানে যে মাঝরাত থেকে হাজার হাজার মানুষের ঢল নামবে বালাজি মন্দিরের উদ্দেশ্যে, সেটা বোঝা যায় না। গোটা শহর জুড়ে যেন এক আশ্চর্য নৈশব্দ। মানুষজন খুব কম, অথচ রাত মাত্র 8:30 বাজে। যারাও বা রাস্তায় আছে তারা ফিসফিসিয়ে কথা বলছে, যেন এক অতিলৌকিক আধিভৌতিক শহরে এসে তারা হাজির হয়েছে। রাতুল বোবা হয়ে আছে, গুম হয়ে আছে কৃতিকাও। গতকাল রাতে গৌতম, চম্পক আর অনিন্দ এসে নাথানিয়ায় পৌঁছানোর পরে যা ঘটে গেছে, তারপর আর তারা আত্মা টাত্মা বুঝল কি, মন্দিরে গিয়ে ভূত নামানো ফালতু ইত্যাদি কথা আর বলার সাহস দেখায়নি। রাতের অন্ধকারে তারা স্পষ্ট শুনেছে মলের ছমছমে আওয়াজ। কে যেন রাতুলদের একচিলতে ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ঝুম অন্ধকারে কেউ সাহস করেনি বাইরে বেরিয়ে দেখার। সেই সময় রাতুল উন্মাদের মতো আচরণ করেছে। রাত বাড়তে যেটা ঘটেছে এরপর, তাতে তারা কাঠ হয়ে শুয়ে থেকেছে। কারো চোখে ঘুম আসেনি। কে যেন ইনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে। কোনো নারীর কান্না ভেজা গলার স্বরে তাদের গলা শুকিয়ে গেছে। অনিদ্রার রাতে অপেক্ষা করেছে দিনের আলো ফোটার। একসময় থেমেছে সেই অশরীরী কান্না। ভোর হয়েছে। কৃতিকা আর রাতুলকে নিয়ে বেরিয়ে এসেছে তারা। গাড়ি বুক করেই তারা জয়পুর থেকে এসেছিল। সেই গাড়ি নিয়ে চলে এসেছে তাদের গন্তব্য মেহেন্দিপুর বালাজি মন্দিরে। মাঝরাত থেকেই দলে দলে মানুষ চলেছে মন্দির অভিমুখে। অগুন্তি মানুষের সারি, অথচ কারো মুখে কোনো কথা নেই। সবাই যেন আগামী কোনো অতিলৌকিক অভিজ্ঞতার সাক্ষী থাকার জন্য দম বন্ধ করে অপেক্ষা করছে। পথে নেমে দূরে দেখা যায় বিশাল মন্দির চত্বর। সেই চত্বর লক্ষ্য করে যাওয়ার সময় পথে দেখা যায় সারি সারি পুজো সামগ্রী বিক্রি করার দোকান। বৃন্দা বলেছিল এই মন্দিরে সাধারণ নিয়মে পুজো দেওয়া যায় না, যার যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে গেলেই হলো। 3 জন দেবতাকে পুজো দিতে হবে, ফিসফিসিয়ে বলল কৃতিকা। বালাজি হনুমান, বাবা ভৈরব আর প্রেতরাজ। কৃতিকার কাঁধে হাত দিয়ে তাকে থামিয়েছে চম্পক। ফিসফিসিয়ে জানতে চায়, অনুমতি নিতে হবে মানে? বাবা ভৈরব অনুমতি দেবেন আমাদের ডাইরেক্টলি? চাপাদা, কি সব বলছিস? নিশ্চয়ই কোনো নিয়ম আছে, যাতে বোঝা যায় কোতোয়াল কাপ্তেন আমাদের আর্জি মঞ্জুর করে শ্রী প্রেতরাজ মহারাজের কাছে যাওয়ার অনুমতি দিচ্ছেন। বাকি দুজনেও কৃতিকার মুখের কাছে কান নামিয়ে এনেছিল। অনিন্দ নিঃশ্বাস ফেলে বলল, কে ভেবেছিল জ্যান্ত অবস্থায় জমের সঙ্গে মোলাকাত হয়ে যাবে? অনিন্দটা যমরাজ আবার কোথা থেকে এলেন? এই প্রেতরাজ মানে যমরাজ নাকি? হ্যাঁ, যমরাজই তো, প্রেতলোকের রাজা। তাকেই তো প্রেতরাজ বলা হয়, জানিস না? না গো, সেটা তো জানতাম না। আসলে বৃন্দা যা বলেছে সেটাই শুনেছি। তারপর প্রেতরাজের কাছে দরখাস্ত জমা করে তারপর কি করতে হবে? সেখানে প্রেতরাজকে ভোগ দিতে হবে, মাটির মালসায় ভাত রান্না করে। সেটাই। আচমকা কৃতিকার কথা থেমে গেছে। থেমেছে কারণ নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে একটা বিকট চিৎকার শোনা গেছে সামনে থেকে। সে যেন কোনো মানুষের গলার আওয়াজ না, কোনো অভিশপ্ত আত্মা তীব্র কণ্ঠে তার অস্তিত্ব জানান দিচ্ছে। সেই চিৎকার কানে গেছে রাতুলেরও। সে তার কান ঢাকা দিয়ে বসে পড়েছে। তার মুখ ফ্যাকাশে, সামনে অন্ধকারের দিকে আঙুল তুলে কি যেন দেখাতে চাইছে। এক মুঠো আলো অন্ধকারে জ্বলছে নিভছে। গৌতম তাকে তুলে ধরেছে। ভয় পাচ্ছিস নাকি রে? আরে ও তো জোনাকি পোকা। রাতুল ঘর ঘরে গলায় জিজ্ঞেস করল, কি চিৎকার করছে?
কার গলা? কার গলা? সে আমরা কি করে জানবো? চল মন্দিরে যাই। ভোরের আলো ফুটেছে। ওরা মন্দিরের লাইনে দাঁড়িয়ে আছে ওদের মতোই শত সহস্র নারী পুরুষ। বিচিত্র এই মন্দিরের পরিবেশ। কেউ তীব্র চিৎকার করে কাঁদছে, কেউ দেওয়ালে মাথা ঠুকছে, কারো 2 হাত শিকল দিয়ে বাঁধা। সে নিরুদ্ধ আক্রোশে মাথা ঝাঁকিয়ে চলেছে। স্বাভাবিক নয় কোনো কিছুই। কৃতিকা বা এই মন্দিরে আসা কোনো মানুষই সম্ভবত অন্য কোনো মন্দিরে এমন দৃশ্য দেখেনি। মন্দির চত্বর কেমন যেন দম বন্ধ করা পরিবেশ। ভক্তির চেয়ে ভয় লাগে বেশি, যেন শত শত বছরে অভিশপ্ত অতৃপ্ত আত্মার দল এখানে মাথা কুটে মরছে। তারা বেরিয়ে এসেছে এখানে উপস্থিত মানুষদের মতোই সাধারণ মানুষের দেহের ভেতর থেকে। কৃতিকা শিউরে উঠল। ইতোমধ্যে জোগাড় করা হয়েছে পুজোর উপকরণ। মতিচুরের লাড্ডু, কোতোয়াল কাপ্তান বাবা ভৈরবের কাছে জমা দেওয়ার আর্জির কাগজ ও গুড়ের মিঠাই, চাল, মালসা, প্রেতরাজ মহারাজের কাছে জমা দেওয়ার দরখাস্ত একেবারেই সব নিয়ে নিতে হয়েছে, কারণ একবার এই মন্দির থেকে বেরিয়ে গেলে ফিরে আসা যাবে না আর। আর্জি বা দরখাস্ত মঞ্জুর হোক বা না হোক, একবার এই মন্দির থেকে বেরিয়ে গেলে ফিরে আসা যাবে না। এমনকি ফিরে তাকানোও যাবে না এই মন্দিরের দিকে। প্রসাদ নিয়ে যাওয়া যাবে না এই মন্দিরের, কাউকে প্রসাদ বিতরণ করা যাবে না। প্রেতরাজের চাল এমনভাবে রান্না করতে হবে যাতে ভাতের নিচের অংশ একটু পুড়ে পুড়ে যায় না। এই প্রসাদ প্রেতরাজের দরবারে নিবেদন করার পর সেই প্রসাদে হাত দেওয়াও যাবে না। দরখাস্ত দেওয়ার পর ভাত রান্না করার মধ্যেই যদি দেখা যায় ভূতে পাওয়া মানুষটা স্বাভাবিক হয়ে এসেছে, তাহলেই বোঝা যাবে স্বয়ং প্রেতরাজ মহারাজ দরখাস্ত গ্রহণ করেছেন। তখন সেই আধপোড়া ভাত তাঁর দরবারে নিবেদন করতে হবে। এরপর সেই প্রসাদ ভূতে পাওয়া মানুষটাকে খাইয়ে দিতে হবে। প্রসাদ খাওয়ার পরে ভূত মানুষের শরীর ছেড়ে বেরিয়ে যাবে। বৃন্দা তাকে জানিয়ে দিয়েছিল এইসব নিয়মকানুন, পুজোর আচার অনুষ্ঠান। মন্দিরে ঢোকার আগে প্রথমেই আছে লেটার বক্স। সেখানে হাজারে হাজারে মানুষ জমা দিচ্ছেন তাদের আর্জি ও দরখাস্ত। মন্দির ঘিরে রয়েছে স্টিলের রেলিং, আর সেখানে বাঁধা রয়েছে লক্ষ লক্ষ মানত করা দড়ি, সুতো, এমনকি তালা দিয়ে কেউ কেউ বেঁধে রেখে গেছে অভিশপ্ত অতৃপ্ত আত্মাকে। মন্দিরটা আরাবল্লী পর্বতশ্রেণীর ওপরে। প্রেতরাজের দরবার তো একটি টিলার ওপর অবস্থিত। কৃতিকা রাতুলকে ধরে ধরে নিয়ে চলেছে। রাতুল কেমন যেন ভোর লাগা অবস্থায় আছে। সামনে পুজোর উপকরণ নিয়ে এগিয়ে চলেছে চম্পক, গৌতম, অনিন্দরা। প্রথমে বালাজি মূর্তি দর্শন করা হলো। সেখানে ভক্তদের সম্মিলিত ভূত পিশাচ নিকটে নেই আবে, মহাবীর জব তেরা নাম শোনাবে গানে মুখরিত সামনেটা। ঘি কর্পূরের গন্ধে জায়গাটা মম করছে। কৃতিকা এগিয়ে গিয়ে লাড্ডুর প্যাকেট পুরোহিতের হাতে এগিয়ে দিল। বৃন্দা বলেছিল, बाल महाराज के छाती में एक छोटा सा छेद है, वहां से पानी की तरह कुछ निकलते हैं। लोग कहते हैं असल में वो बालाजीर गाয়ের पसीना আছে। এখন কিছু দেখা যাচ্ছে না। অজস্র ফুলের মালায় ঢেকে রয়েছেন বালাজি। সামনের প্রশস্ত জায়গায় অনেকে বসে আছে। কেউ চিৎকার করে কাঁদছে, কেউ অসংলগ্নভাবে হেসে উঠছে, কেউ বিচিত্র মুখভঙ্গি করে মাথা নাড়ছে। এদের নাকি ভৈরব বাবার কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তারা এখানে বসে অপেক্ষা করছে আরজি জমা দেওয়ার। তাদের সঙ্গে আসা মানুষগুলো বসে হাততালি দিয়ে হনুমান চালিসার লাইন দুটো আবৃত্তি করছে ক্রমাগত। কৃতিকাকে কেন কে জানে পুরোহিত লাড্ডুর প্যাকেট হাতে ফেরত দিয়ে বলল, ভৈরব বাবাকে পাস। তারা ভৈরব বাবার মন্দিরের দিকে এগিয়ে চললেন। ইনি এই মন্দিরের দ্বার রক্ষী, কোতোয়াল কাপ্তেন ভৈরব বাবা। বাবার প্রিয় গুড়ের মিষ্টি, আর্জির কাগজ লেটার বক্সে ফেলা হয়েছিল। কৃতিকা আশ্চর্য হল, এর মধ্যেই তাদের আর্জি বাবা শুনে ফেললেন। ভৈরবের মূর্তির সামনে জ্বলছে অসংখ্য প্রদীপ, যদিও চারপাশ এই সকালেও অন্ধকার অন্ধকার। ধূপ জ্বালানো হয়েছে কোণে কোণে, ফলে একটা বিচিত্র ধোঁয়া ধোঁয়া অন্ধকারের মধ্যে প্রদীপের কেঁপে কেঁপে ওঠা আলো একটা ভয়াল পরিবেশ রচনা করেছে।
এখানে এলেই কেমন যেন একটা আশঙ্কায় বুক কেঁপে ওঠে। এখান থেকে ছাড়পত্র পেলেই যেতে হবে প্রেতরাজ মহারাজের দরবারে। বাবা কি রাতুলের ওপর থেকে লক্ষ্মীর আত্মার ছায়া সরিয়ে দিতে পারবেন? তন্ময় হয়ে বসেছিল কৃতিকা। সহসা একজন মহিলার গলা শুনতে পেল। প্রদীপ বাবু। একজন মহিলা, নিতান্ত গ্রাম্য বলে মনে হয় না, রাতুলের সামনে এসে ঝুঁকে পড়েছে। ঠিকরে এসেছে তার চোখ দুটো। আপ নথনিয়া কা প্রদীপ বাবু হ্যাঁ না? রাতুলের ঘোর কেটে গেছে। প্রদীপ আর নাথানিয়া নাম দুটো শুনেই সোজা হয়ে বসেছে। ঘোলাটে চোখ মেলে তাকিয়েছে মহিলার দিকে। এই অতিপ্রাকৃত পরিবেশে মহিলা রাতুলকে দেখে রীতিমতো কাঁপছে। आप जिंदा हैं, लेकिन आप जिंदा कैसे हो गए? मतलब वो आप तो वो मतलब आप तो वो কথা খুঁজে পাচ্ছে না, তোতলাচ্ছে মহিলা। কৃতিকা উঠে এসেছে মহিলার পাশে। आप कौन? মহিলা কৃতিকাকে এক ঝলক দেখল, তারপর প্রশ্নটার প্রতিধ্বনি করল যেন। आप कौन? কৃতিকা হালকা হাসল। ম্রিয়মান মুখে এক চিলতে হাসি ফুটে উঠলে যেমন হয় তেমন মুখে বলল, मैं इसकी पत्नी हूँ, कृतिका, और ये प्रदीप नहीं है, ये रातुल है। इसका नाम रातुल पाल है। हाय राम, ये तो बिल्कुल प्रदीप बाबू जैसे दिखते हैं। सही है, नथानिया में भी सब यही बोलते रहते हैं कि ये बिल्कुल प्रदीप बाबू जैसा दिखते हैं। नथनिया? आप नथनिया कहाँ है जानती हैं? दीर्घश्वास फैले कृतिका। हम नथानिया से ही तो आ रहे हैं। क्या? नथनिया में आप और ये क्या कर रहे हैं? कृतिका এই কথার উত্তর দেয় না, কি যেন ভাবে। आपसे एक बार एक बात पूछ सकती हूँ क्या? মহিলা একবার কি যেন চিন্তা করে, তারপর রাজি হয়ে যায়। বোধহয় প্রদীপ সদৃশ রাহুল আর নাথানিয়া এমন এক অলৌকিক সংযোগ কি করে হতে পারে, এই প্রশ্নের উত্তর জানার দুরন্ত কৌতূহল তাকে এই প্রস্তাবে রাজি করিয়ে ফেলে। প্রেতরাজের দরবারে নয়, তারা ভৈরবের দরবার থেকে বেরিয়ে আসে। মহিলার স্বামীও ছিলেন সঙ্গে। তিনিও অল্প কথায় সব শুনে কৌতূহলী হয়ে উঠেছেন। সবার গন্তব্য এখন মেহেন্দিপুর গেস্ট হাউস, যেখানে রাতুল, কৃতিকা ও রাতুলের বন্ধুরা উঠেছে। ভদ্রমহিলার নাম তারা দেবী। ইনি পেশায় একজন নার্স। এর পোস্টিং কয়েক মাস আগেও ছিল নাথানিয়ার সরকারি হেলথ সেন্টারে। ইনি নাথানিয়ার মোটামুটি সব খবরই রাখেন, চেনেনও অনেক লোককে। রাতুলের দুর্ভাগ্য যে নাথানিয়ায় রাতুল চাকরি নিয়ে আসার আগেই তার নাথানিয়া থেকে বদলি হয়ে যায় মেহেন্দিপুরের সরকারি হাসপাতালে। কিন্তু তার এখানে আসার আগে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। প্রদীপের কারিকুরি ফাঁস হয়ে যেতে লগ্নদেও যাদবের হাতে মৃত্যু হয়েছে প্রদীপ দত্ত। একই দিনে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে লক্ষ্মী। তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় নাথানিয়ার হেলথ সেন্টারে। সেখানে তখন ডিউটি করছেন তারা দেবী। হ্যাঁ, ইনি সেই নার্স যিনি লক্ষ্মীকে স্টমাক ওয়াশ করে বাঁচিয়েছিলেন। যদিও লক্ষ্মীর গর্ভে যে ভ্রূণ বড় হচ্ছিল সেটাকে বাঁচাতে পারেননি। চমকে ওঠে উপস্থিত সবাই। কি? লক্ষ্মী বেঁচে আছে? তাহলে তাহলে রাতুল কাকে দেখে ভয় পায়? তাহলে লক্ষ্মী কি রাতুলের কাছে, মানে রাতুলের কাছে জীবন্ত লক্ষ্মী আসে, ভূত নয়? হু হু করে কেঁদে ফেলে রাতুল। কৃতিকা ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। চম্পক উঠে আসে, রাতুলের হাত দুটো ধরে নিজের হাতে, নরম গলায় প্রশ্ন করে, আজ বলতো কি এমন ঘটেছিল যে তুই কলকাতায় দৌড়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিলি? রাতুল নিজেকে সামলে নেয়, গলা পরিষ্কার করে সবার মুখের দিকে একবার চোখ বুলিয়ে নেয়। তারপর মুখ নিচু করে ধীরে ধীরে বলতে শুরু করে, সেদিন ছিল শনিবার। সাইট থেকে ফিরে এসেছি দুপুরের মধ্যে।
সেদিন সাইটের স্যাম্পল কালেকশন চলছিল। সুনীল এসেছিল, সাইটের ক্যাম্পেও ছিল। আমাকে বলেছিল বাকিটা সামলে নেবে। আমিও সুনীলের উপর দায়িত্ব দিয়ে ঘরে ফিরে আসি। সেদিন অনেক ভোরে সাইটে যেতে হয়েছিল, আর লাঞ্চও সাইটে করে নিয়েছিলাম বলে ফিরে এসে শুয়ে পড়ি। ক্লান্ত ছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে যায়। দেখি প্রথম দিন যে মেয়েটাকে দেখেছিলাম সেই মেয়েটা ঘরের মধ্যে। শুধু ঘরের মধ্যে তা নয়, বিছানায় উঠে আমার উপরে উঠে এসেছে, জামা কাপড় প্রায় খোলা, আমাকে জাপটে ধরেছে। আমি চিৎকার করে উঠি, কিন্তু তখন দুপুরবেলা, আশেপাশে চারদিক ফাঁকা, কেউ ছিল না সম্ভবত। আমার চিৎকার কেউ শুনতে পায়নি। এদিকে সে মেয়ে যা করতে চাইছে সেটা যদি আমি কোনো মেয়ের সঙ্গে করতাম তাহলে আমাকে শ্লীলতাহানির চার্জে ফেঁসে চাকরি হারাতে হতো। মেয়েটা কে আমি চিনি না। হঠাৎ আমাকে এসে এভাবে জড়িয়ে ধরার কি হলো সেটা বুঝতেও পারলাম না। মেয়েটা এটা পাগলের মতো করছিল, আর আমার মুখে বুকে ঘাড়ে মুখ ঘষছিল। আর 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 সবাই উৎকর্ণ হয়ে শুনছিল রাতুলের কথা। হঠাৎ ও থেমে যেতে সবাই একযোগে চেঁচিয়ে ওঠে, আর একটা অদ্ভুত কথা বলছিল। নাকফানির কাঁটা নাকি ও সারা শরীরে ফুটছে। আমাকে ওর শরীরকে শান্ত করে নাকফানির কাঁটা বের করে দিতে হবে। তারপর 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 আর কি হলো? রাতুল, রাতুল বলো, তারপর কি হলো? চেঁচিয়ে ওঠে কৃতিকা। আমি ওকে ঘরের মধ্যে প্রায় ছুঁড়ে ফেলে বেরিয়ে যাই। সেই মুহূর্তে বাইক স্টার্ট করে ফিরে যাই সুনীলের কাছে, ওকে সব খুলে বলি। সুনীল আমাকে বলে লক্ষ্মী নাকি আত্মহত্যা করে মরেছে। আমাকে প্রদীপের মতো দেখতে বলে ওর অতৃপ্ত আত্মা আমাকে দিয়ে ওর বাসনা চরিতার্থ করতে চাইছে। আমি সুনীলের কাছে জানতে চাই এই বিপদের থেকে বাঁচার উপায় কি। আমায় কি চাকরি ছেড়ে কলকাতা ফিরে যেতে হবে? সুনীল আমাকে পরামর্শ দেয় বিয়ে করার। বিয়ে করে ফিরে এলে লক্ষ্মীর আত্মা নাকি আমাকে আর বিরক্ত করতে আসবে না। আমি তাই। এতক্ষণ তারাদেবী চুপ করে শুনছিলেন। হঠাৎ হাত তুলে থামিয়ে দিলেন রাতুলকে। রাতুলের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, ये सुनील कौन है? সুনীল কামাত, যে ইঞ্জিনিয়ারিং কোম্পানি ব্লাস্টিং করছে। বুঝতে পারলাম। सुनील कामत, एक नंबर का शराबी और कैरेक्टरलेस, प्रदीप दत्ता का एक ग्लास का पार्टनर। চমকে উঠেছে রাতুল। সুনীল প্রদীপ দত্তর বন্ধু, অথচ ওকে প্রদীপের নামে কি কি বাজে কথাটাই না বলেছে। তারাদেবী এখন জানাচ্ছেন প্রদীপের সঙ্গে ফষ্টি নষ্টির কথা তার কিছুই অজানা ছিল না। এমনকি লক্ষ্মীকে জয়পুরে নিয়ে গিয়ে রেড লাইট এরিয়াতে বেঁচে দেওয়ার পরিকল্পনা ছিল সুনীলেরই। এরপরে তারাদেবী যেটা বললেন সেটা যেন ঘরের মধ্যে ভূমিকম্প ধরিয়ে দিল। আপনাদের একটু বাদ বলি, সুনীলকে আমি কব আখরি বার দেখেছিলাম জানেন? সবাই চুপ। যিনি প্রশ্ন করেছেন তিনি উত্তর দেবেন এ কথাও সবাই জানে। ছয় জোড়া চোখ তারাদেবীর দিকে চেয়ে আছে অপলক। তিনি বললেন, जिस दिन लक्ष्मी पेस्टिसाइड खा लिया और लगन देव भी प्रदीपेर लाश लेके गायब हुए गल, उस दिन ही हेल्थ सेंटरे एसेছিল सुनील लक्ष्मी को लिए जेते। हमें ओके रोक दिया था, लेकिन लक्ष्मी उसके साथ जाने के लिए गिड़गिड़ाচ্ছিল, यहाँ तक कि रोना धोना भी शुरू कर दिया। সেদিন রোকতে পারলেও अगले दिन যখন জানাজানি হয়ে গেল कि लगन देव प्रदीप के खून করেছে और लगन देव तब से लापता, তখন আর रोकते पारिनी। सोची थी अगर बेचारी को सुनील ले गए जयपुर बेचे भी दे तब भी एटलिस्ट খেয়ে পড়ে বাঁচবে মেয়েটা। गांव में থাকবে तो কে দেখবে কি হবে মেয়েটার। लक्ष्मी को उठा दिया था और আমি সুনীলের হাতে। জয় বজরংবলী, চেঁচিয়ে উঠল অনিন্দ। তাহলে দেখা যাচ্ছে কোনো পেতনি নয়,
জ্যান্ত মানুষের কবলে পড়েছিস তুই। কিন্তু মেয়েটা থাকে কোথায়? কি করে তোকে ভয় দেখায়? দুপুরে প্রেম করতে আসে, ঘরের বাইরে বসে কাঁদে, নাচে, ব্যাপারটা কি? গ্রামের বাকিরা কেউ জানে না যে ও বেঁচে আছে। তাজ্জব। सच में ही तो ये तो सोचा नहीं थी कभी। বললেন তারা দেবী। এতক্ষণে রাতুল উঠে দাঁড়িয়েছে। इसका हल मैं कर सकता हूं। তুই তুই কি করবি? আমি যাব ব্লাস্টিং সাইটে। সুনীলের এখন ওখানেই থাকার কথা। দিদি, आप उधर जा सकती है क्या? শেষ প্রশ্নটা অবশ্য তারা দেবীকে করা হলো। जरूर जाएंगे भैया। सुनील के साथ मुझे एक बार मुलाकात जरूर करना है। शैतान है वो, हैवान है। তারা দেবীর স্বামী ভদ্রলোক এতক্ষণ চুপ করে সব শুনছিলেন। এবার তিনি বলে উঠলেন, आप लोगों के पास गाड़ी है ना? हाँ है ना, बिल्कुल है। तो चलिए निकल चलते हैं, मेरा भी गाड़ी है। थोड़ा तेज चलाएंगे तो अर्ली मॉर्निंग तक पहुंच ही जाएंगे नथानिया। लो, पुलिस वाला भी निकल आया। अरे आप पुलिस है क्या? তারা দেবী আবার হেসে ফেললেন। मीट माई हस्बैंड मथुरा नंदन पुरी, सेकंड ऑफिसर इंचार्ज, मेहंदीपुर पुलिस स्टेशन, राजस्थान पुलिस। সবাই সেই হাসিতে যোগ দিল। চম্পক বলে উঠল, আসামের সঙ্গে সঙ্গে পুলিশও হাজির। ভোর হয়েছে ব্লাস্টিং সাইটে। লেবাররা এদিকে সেদিকে ছড়িয়ে আছে। বড় সাহেবের তাঁবুগুলো তখনও জেগে ওঠেনি। পরপর দুটো গাড়ি ধুলো উড়িয়ে এসে পৌঁছল একটি নির্দিষ্ট তাঁবুর সামনে। রাতুল এগিয়ে গেল। সুনীল, ও সুনীল! হাঁক দিল সে। क्या है इतना सुबह? तुम तो मेहंदीपुर गए थे ना? हाँ वो तो गए थे, लेकिन लेकिन क्या? রাতুল হাসতে থাকে। সকাল সকাল এলাম, কোথায় চা খাওয়াবি তা না এক গাদা প্রশ্ন করছিস। चाय अभी चाय कैसे? আমতা আমতা করতে থাকে সুনীল। হঠাৎ সুনীলের চোখ পড়ে একটা গাড়ির দিকে। ये गाड़ी इधर क्यों? সুনীলের মুখ সাদা হয়ে যায়, তবুও প্রায় তেড়ে ওঠে রাতুলের দিকে। বুঝে গিয়া পাতা, আমি জানি না এই গাড়িটা এখানে কেন। আর মাচিস কোম্পানির কথা আমি তো জানতাম না, তুই আমাকে জানিয়েছিস। হ্যাঁ আমি জানিয়েছিলাম প্রদীপ ম্যাচিস কোম্পানির সঙ্গে যোগাযোগ করে। আমি প্রদীপ দত্ত নই, সুনীল কামাত। আমাকে বাজে কথা বলে পার পাওয়া যাবে না। দিদি আইয়ে। সামনের গাড়ি থেকে নেমে আসেন তারা দেবী। তাকে দেখে কাঁপতে শুরু করে ব্লু ওয়েভ ইঞ্জিনিয়ারিং কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সুনীল কামাত। তার পেছনে নেমে আসেন রাজস্থান পুলিশের জান্ত্রিল অফিসার তারা দেবীর স্বামী। चिंता करो ना ब्रदर, আমি নাথানিয়া পুলিশ স্টেশনে খবর পাঠিয়েছি, ফোর্স लेके आ रहे हैं और বাকিটা থানাতেই বুঝে নিব। এখন বলো লক্ষ্মী কোথায়? প্রথমে সুনীল লক্ষ্মীর ব্যাপারে কিছু বলতে অস্বীকার করছিল। তারা দেবী এসে চেপে ধরলেন। एक बत्सर भी হয়নি সুনীল কামাত আমার ট্রান্সফারের। লক্ষ্মী যাদবের ডিসচার্জ সার্টিফিকেট কোথায় আছে একটু খুঁজলে বেড়ে পড়বে কিন্তু। এবারে স্পষ্টতই ভেঙে পড়ে সুনীল। আমার সঙ্গে আসুন, আমি নিয়ে যাচ্ছি লক্ষ্মীর কাছে। এইভাবে কোনো মানুষ থাকতে পারে? বিশ্বাস হতে চায় না। নাথানিয়া গ্রামের আর টিলার মাঝে যে জংলা জায়গা, সেখানে একটা ভাঙাচোরা ঝুপড়ির ভেতর থেকে বেরিয়ে আসে লগ্নদেহ যাদবের অপূর্ব সুন্দরী কন্যা। অবিন্যস্ত বেশবাস, ধুলোধূসরিত চেহারা, অযত্ন অপুষ্টি কিছুই যেন কেড়ে নিতে পারেনি লক্ষ্মীর সৌন্দর্য। মুখে সারল্য আর ভয় নিয়ে বেরিয়ে আসে সে। রাতুল আর কৃতিকাকে দেখে কেঁপে ওঠে। তার পেছনে দাঁড়িয়ে আছেন তারা দেবী।
তাকে দেখে হাউ হাউ করে কেঁদে ওঠে লক্ষ্মী। তারাদেবী তাকে বুকে টেনে নেন। সকালের মুহূর্ত, স্থান মেহেন্দিপুর গেস্ট হাউস। কাল সুনীল কামাথের জেলযাত্রার পরের কোনো এক প্রসন্ন সকাল। পাত্র আমাদের চেনা সকলেই, সঙ্গে আছে নিমকি, সামোসা, জলেবি আর গরম চা। ব্যাপারটা বুঝতে আমার বেশি সময় লাগেনি, বাকিটা সুনীলকে 3rd ডিগ্রি দিয়ে বের করে ফেলেছি, বললেন মথুরা নন্দন পুরী। বেশ বেশ, আমাদেরও জানাও ব্যাপারটা। তারা দিলেন তারাদেবী। সুনীল আর প্রদীপ যে একসাথে সারা ক্রাইম করতো সেটা তো তোমরা জানো, কিন্তু লক্ষ্মীর সাথ আনসাইকে কারণ যে একবার মেয়েও প্রেগনেন্ট হয়ে যাবে সেটাও ভাবতেও পারেনি। হ্যাঁ, হোয়াটএভার। গ্রামের মোড়লদের টাকা পয়সা ঘুষ দিয়ে বদনামির হাত থেকে সে একরকম বেঁচে গেলেও লগন দেও যে একেবারে জয়পুরের ব্রথলের খবর নিয়ে আসবে এটা ওদের সোচকে বাহার ছিল। লক্ষ্মী বিষ খেয়ে মরতে মরতে বেঁচে গেল, এদিকে প্রদীপকে মেরে লগন দেও কোথাও চলে গেল, কোই জানতে ভি পারল না। ও লক্ষ্মীকে নিয়ে ছুপিয়ে রাখলো গ্রামের বাইরে ঝুপড়িতে। झूठमूठ वादा कर लो कि वो प्रदीप के लिए और काछे आसबे। इस तरफ का गोलमाल अगर मिट जाएगा तो प्रदीप लक्ष्मी के लिए जयपुर चले जाबे, शादी करबे, घर करबे। असल में प्रदीपेर झामेला मिट जावार बाद ओ लिजेओ ओके निये ब्रथले बिक्री करे आसबे एटाई भेबे रेखेछिल, मगर उसका नसीब साथ नहीं दिया। कंपनी के इस साइट पे कुछ कारचुपी হয়েছে এটা জেনে গিয়েছিল, কিন্তু সে লিজেও কারচুপির মাথা আছে সেটা বুঝতে পারেনি। সুনীল প্রদীপের ঘাড়ে সব দোষ চাপিয়ে বেফিকার হয়ে গেছিল। আর এমনই নসিব, জলারামের সঙ্গে কন্ট্রাক্ট বাতিল হওয়ার পরে ট্রেভিওয়াল কোম্পানি ফিল্ড এক্সিকিউটিভ করকে অ্যাপয়েন্ট করে দিল রাতুল ভাইকে। ওকে দেখতে बिल्कुल प्रदीपेर মতো, फिल्म में जैसे बोलते हैं कुदरत का करिश्मा। রাতুল ভাইকে দেখে সুনীলের মাথায় একদম সে মাস্টার প্ল্যান খেলে গেল। ওকে সাইড থেকে দূরে রেখে আবার নিজের চাল চালতে পারবে, একদম রেডিমেড রেমেডি। লক্ষ্মীকে ভেজিয়েছিল যাতে লক্ষ্মী রাতুলকে প্রদীপ ভেবে গলতি করে, উল্টে রাতুল লক্ষ্মীর কাম কারবারের ডর খেয়ে চিল্লাতে লাগলো। সরল মেয়ে লক্ষ্মী, ভাবলো প্রদীপ ফিরে এসছে, কিন্তু রাতুল তাকে চিনতে অস্বীকার করলো। সে ওকে पहले প্রেমের ইজাহার করতে গেল, फिर দেখলো কি প্রদীপ ওকে আগের মতো কাছে টানছে না, ভালোবাসছে না। ওর বাড়ির চারপাশে ঘুরে বেড়াতে লাগলো কি যদি ওকে দেখে প্রদীপ আগের মতো ওকে ভালোবাসে। গ্রাম থেকে দূরে থাকে, বাপ মা ছেড়ে কোথায় চলে গেছে কই জানে না। এখন প্রদীপ ওকে বিয়ে করে যেখানে খুশি নিয়ে যেতে পারে, কিন্তু সেসব তো হলোই না, बल्कि रातुल शादी बेहा करे बऊ निये ওই গাঁতে হাজির হলো। इस बार সুনীলের প্ল্যানে গড়বড় হয়ে গেল। লক্ষ্মী সত্যি ভূতের মতন ঘুরতে বেড়াতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো। সুনীল তখন রাতুলকে গাঁ থেকে ভাগাতে পারলে বাঁচে। ফরচুনেটলি একদিন সুযোগ এসে গেল। রাতুল তার ওর সাইডের দায়িত্ব নিয়ে ভূত ছাড়াতে মেহেন্দিপুর চলে গেল, আর সুনীল ম্যাচিস কোম্পানিকে বারুদ কেনার নেওতা দিয়ে ডেকে পাঠালো। ও বুঝতে পারছিল এবার ওর খেলা শেষ হয়ে আসছে। পরপর দুবার ব্লাস্টিং এর বারুদ খারাপ হতে পারে না। কোম্পানি অবধারিতভাবে খোঁজ খবর শুরু করবে। এদিকে ম্যাচিস কোম্পানি তাকে টাকা দিয়ে বসে আছে, তারাও ছেড়ে দেবে না। রাতুল ভাইকে গ্যার হাজরি মে ও সব কাম রেডি করে ফেলেছিল, এমনকি কোম্পানিতে রেজিগনেশন মেল করে পাঠিয়ে দিয়েছিল। সকাল সকাল টাকা পয়সা বুঝে নিয়ে লক্ষ্মীকে নিয়ে পালাবে, এই হলো প্ল্যান। কিন্তু তার আগেই গিয়ে আমরা হাজির হলুম আর সব কারনামা বেরিয়ে পড়ল। দ্যাটস অল ইওর অনার। সবাই চুপ করে শুনছিল মথুরা নন্দনের কথা। মাঝে মাঝে সত্যি এমন ঘটনা ঘটে যা সিনেমার গল্পকেও হার মানিয়ে দেয়। তবে মানতেই হবে, মেহেন্দিপুর বালাজি মন্দির না থাকলে এই রহস্যের জট কাটানো সম্ভব ছিল না।
তারাদেবীর সঙ্গে দেখা হওয়াটাই তো অদ্ভুত সমাপতন। তারাদেবীর সঙ্গে করে নিয়ে এসেছেন লক্ষ্মীকে। আপাতত সে তার কাছেই থাকবে। হাসপাতালে আয়ার কাজ শিখিয়ে পড়িয়ে দেবেন, যাতে মেয়েটা 2 পয়সা রোজগার করে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে। ওরা বেরিয়ে পড়েছে। নাথানিয়ায় পৌঁছে রাতুল কৃতিকাকে নামিয়ে ওরা জয়পুর বেরিয়ে যাবে, সেখান থেকে দিল্লি হয়ে কলকাতা। মাখনের মতো রাস্তা, দুপাশে লাল রুক্ষ প্রকৃতির মাঝে কালো পিচ ঢালা রাস্তায় ওদের গাড়ি চলেছে দুরন্ত গতিতে। হঠাৎ কৃতিকা চেঁচিয়ে উঠেছে, এই রোকো, গাড়ি রোকো। সবাই সচকিত। কি হলো হঠাৎ মেয়েটার? গাড়ি ব্রেক কষে দাঁড়িয়ে পড়েছে। দরজা খুলে নেমে পড়েছে কৃতিকা। হেঁটে যাচ্ছে পেছন দিকে, অনেকটা দূরে। কি যেন রাস্তার ধার থেকে তুলে নিচ্ছে। এগিয়ে আসছে সেই গাড়ির দিকে, কিন্তু হাতে ওটা কি? একটা ফণী মনসার কাণ্ড, চারিধারে কাঁটা কাঁটা। সবার সামনে নিয়ে এসে তুলে ধরেছে হাতটা। ফণী মনসার মাথায় একটা ফুল ফুটেছে, লাল কমলা শেডের। রাতুল জিজ্ঞেস করলো, আরে হঠাৎ পাগল হয়ে গেলে নাকি? বলি ফণী মনসা কে তুলে নিয়ে আসে শুনি? কৃতিকা হেসে ওঠে, फोनी मनशा नॉय नागफनी। नागफनी का कांटा सिर्फ चुभती नहीं, उसका फूल भी बेमिसाल है। গাড়িটা আবার ছুটতে শুরু করে ওদের সবাইকে নিয়ে, নাগফণি নিয়ে, নাগফণির কাঁটা নিয়ে এবং নাগফণির ফুল নিয়েও। এতক্ষণ শুনছিলেন বিশিষ্ট লেখক শুভব্রত বসুর কলমে রোমাঞ্চকর কাহিনী বাতাসে বারু। শ্রুতি রূপান্তর RNM অভিষেক। বিভিন্ন চরিত্রে রাতুল এবং লগ্নদেও সিং RNM অভিষেক, প্রদীপ পার্থ, সুনীল অভিষেক দুবে, লক্ষ্মী বর্ণালী, মুখিয়া ও পুরোহিত জয়ন্ত, কৃতিকা উষসী, লক্ষ্মীর মা পূজা, বৃন্দা অন্তরা, অন্য মহিলা প্রার্থনা, চম্পক রৌনক, অনিন্দ চরিত্রে রূপঙ্কর, গৌতমের চরিত্রে কৌশিক, তারা দেবী সঞ্চিতা, মিস্টার পুরীর চরিত্র অভিনয় করেছে সৌরভ রায়, প্রচ্ছদ নির্মাণ করেছেন জয়ন্ত, শব্দ সংযোজন, ধ্বনি পরিকল্পনা এবং আবহ নির্মাণ 62 FPS স্টুডিও, সমগ্র পর্ব পরিচালনা টিম নিশিরাতের কথকতা। গল্পটি শুনে ভালো লাগলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সাহিত্যে থাকুন। শুভরাত্রি।